আচ্ছা, তাহলে আমরা আজকে হচ্ছে গুণগত রসায়ন লেকচার 4 নাম্বার মনে হয়, 4 নাম্বার লেকচার থেকে শুরু করে। আচ্ছা, 4 নাম্বার লেকচারে আমরা গত ক্লাসে অনেকগুলো ফর্মুলা পড়ে আসছিলাম, তাই না? এবং লাস্টে দিয়ে আমরা যতগুলো ফর্মুলা পড়ছি সবগুলো ফর্মুলা একটা পৃষ্ঠায় লিখে আমরা বক্স করে ফেলছিলাম, তাই তো? তো আশা করি তোরা সবাই ফর্মুলাগুলো জানোস বা ফর্মুলাগুলো অলরেডি পড়ে ফেলছোস। এখন আমি ম্যাথটা আগাবো। যদি ফর্মুলাগুলো পড়ে না থাকোস তাহলে অবশ্যই ফর্মুলাগুলো দেখে আসতে হবে, ঠিক আছে? ফর্মুলা দেখে না আসলে কখনো আজকে যা পড়াচ্ছি তা কখনো বুঝবি না। আশা করি বুঝাতে পারছি। ওকে, আচ্ছা, আমরা চাইলে তাও আমরা একটা কাজ করতে পারি, ফর্মুলাগুলো একবার দেখে নিতে পারি। তোরা হয়তো ভুলে যাচ্ছিস, ভুলে যেতে পারোস, তো ফর্মুলাগুলো মনে থাকলে স্কিপ কর, আর না থাকলে ফর্মুলাগুলো একটু দেখে নে অঙ্কগুলো করার ক্ষেত্রে, কারণ আজকে আমরা অনেক অঙ্ক করবো, ঠিক আছে? আজকে হচ্ছে আমরা অনেক অঙ্ক করবো। আচ্ছা, আমাদের যদি এখন বলি ফর্মুলা রিভিউ, আমরা এখন কি করবো? ফর্মুলা রিভিউ। হয়ে গেল কলম। ফর্মুলা গুলো একটু রিভিউ করি, ঠিক আছে? কি কি শিখছিলাম। ফর্মুলা রিভিউ, আমরা একটা ফর্মুলা শিখছিলাম যে ডেল ই সমান, যে এক ফর্মুলা শিখছিলাম যে ডেল ই, ডেল ই মানে শক্তির পার্থক্য ইজ ইকুয়াল এইচ এফ হইতে পারে। এ এফ মানে হচ্ছে কম্পাঙ্ক, যে তরঙ্গটা সৃষ্টি হচ্ছে, বা একটা ইলেকট্রন যখন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যায় তখন একটা তরঙ্গ সৃষ্টি হয়, আমি বলছিলাম ওই তরঙ্গটার কম্পাঙ্ক, ঠিক আছে? ডেল ই ইজ ইকুয়াল এইচ এফ, আর ইজ ইকুয়াল সমান কত? আরেকটা যদি বলতে পারি ই এইচ মাইনাস ইএল, ই এইচ মাইনাস ইএল। রিটেনে সবসময় আমরা ইএইচ মাইনাস ইএল ইউজ করবো, এটা কেন ইউজ করবো আমি বলে আসি, ঠিক আছে? ওকে, আমি বলি একটা ইলেকট্রন যখন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যায় তখন যদি ওই ইলেকট্রনটা যে তরঙ্গটা সৃষ্টি করতেছে ওই তরঙ্গটা কম্পাঙ্ক দেওয়া থাকে, তাহলে তখন এই এটা সরাসরি এইচ এফ মানে প্লাঙ্কের ধ্রুবকের সাথে গুণ করে দিলে আমরা শক্তির পার্থক্যটা বুঝে যাবো। কিন্তু এটা যদি কম্পাঙ্কটা দেওয়া না থাকে, ওই তরঙ্গ নিয়ে কোনো ডিটেলস না দেওয়া না থাকে, তখন আমরা যে কক্ষপথ থেকে যে কক্ষপথে গেছে, যেটা উচ্চ শক্তি স্তরের কক্ষপথ ছিল ওটার শক্তি থেকে আমরা যে কক্ষপথে ছিল, বা ধর নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে গেছে, তাহলে ইএল হচ্ছে নিম্ন কক্ষপথ যেটা, ওটার শক্তিটা বিয়োগ করব। ইএইচ মানে কি? ইএইচ মানে হচ্ছে যে উচ্চ কক্ষপথের শক্তি, আর ইএল মানে হচ্ছে নিম্ন কক্ষপথের শক্তি। এখন এটা উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে যাক আর নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যাক, আমরা সবসময় ইএইচ মাইনাস ইএল বসাবো রিটেনের ক্ষেত্রে, ঠিক আছে? রিটেনে। তারপর আমরা একটা শিখছি যে 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল আরএইচ। আরএইচ মানে ঋটবাক ধ্রুবক, ঠিক আছে? আরএইচ ঋটবাক ধ্রুবক, সূত্রটা কি ছিল? 1 ডিভাইড বাই এন এল স্কোয়ার, মানে এন লো নিম্ন কক্ষপথ, মাইনাস 1 বাই এন হাই এন এইচ স্কোয়ার মানে উচ্চ কক্ষপথ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যেখানে আমরা এটাও জানি যে ঋটবাক ধ্রুবকের একটা নির্দিষ্ট মান আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আর এর সমান কত? আমরা ঋটবাক ধ্রুবকের মানও জানি। ঋটবাক ধ্রুবকের মান হচ্ছে 1.09678 ইন্টু 10⁻7 মিটার ইনভার্স 1, ঠিক আছে? তারপর আমরা কি জানি? তারপর আমরা আরো 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 কিছু ফর্মুলা শিখছি। তারপর 3 নাম্বার শিখলাম কি? তারপর হচ্ছে একটা কক্ষপথে মানে n তম কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরতেছে, ওইটা কত বেগে ঘুরতেছে, ঠিক আছে? vn is equal e divided by root over 4 pi epsilon naught 4 pi epsilon naught mrn, ঠিক আছে? m আর n, কোনটার পরিচয় কি এগুলো তো আশা করি গত ক্লাসে দেখে আসছি। তবে এই ফর্মুলাটাকে আমরা শর্টকাট ফর্মুলা শিখে আসছি। শর্টকাট ফর্মুলা মানে কি? শর্টকাট ফর্মুলা হচ্ছে যে 21.78 ইন্টু 10⁵ ইন্টু 1 বাই n। ওকে, আচ্ছা, এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা। তারপর আমরা কি শিখলাম? তারপর আমরা শিখছি ইয়া n তম কক্ষপথের ব্যাসার্ধ, মানে rn ইজ ইকুয়াল কত হবে? h n স্কয়ার h স্কয়ার এপসাইলন নট ডিভাইড বাই পাই এম ই স্কয়ার, পাই এম ই স্কয়ার, ঠিক আছে? আর এটা শর্টকাট ফর্মুলা কি ছিল? 0.53 ইন্টু এন স্কয়ার। আর শর্টকাট ফর্মুলায় একক কি আসবে? একক আসবে আংস্ট্রম। একক আসবে কিসে? আংস্ট্রমে। ওকে, ভেরি গুড।
তারপর হচ্ছে আমরা আরো কি কি শিখলাম, তারপর আমরা শিখলাম যে n তম কক্ষপথের শক্তি, n তম কক্ষপথের শক্তি কত, মানে en is equal minus m e to the power 4 minus m e to the power 4 divided by 8 n square h square epsilon naught square, 8 n square h square epsilon naught square, ঠিক আছে। ওকে, তারপর আমরা এটা শিখলাম। আর এটা শর্টকাট ফর্মুলা কি ছিল, 13.6, ঠিক আছে, মাইনাস 13.6 ডিভাইড বাই n স্কয়ার, এটা শর্টকাট ফর্মুলা ছিল এটা। আচ্ছা, তারপর আমরা আরো কি কি শিখলাম, আমরা আরো শিখলাম যে রৈখিক বেগ n তম কক্ষপথে ইলেকট্রনটার যে রৈখিক বেগ, এটার কণিক বেগ কত, কণিক বেগের সাথে একটা সম্পর্ক শিখছি, ওমেগা এন ইন্টু আর এন, ঠিক আছে। ওমেগাটা কি, ওমেগাটা হচ্ছে কণিক বেগ, আর ভি এনটা কি, রৈখিক বেগ, ঠিক আছে। রৈখিক বেগ কি, কণিক বেগ কি, এগুলো গত ক্লাসে বুঝাই দিয়ে আসছি, এই ক্লাসে আমরা ম্যাথ করার সময় আবার একটু বুঝাই দিব, হ্যাঁ, ইন্টু আর এন। আচ্ছা, আমাদের জাস্ট এখন সূত্রগুলো মনে রাখতে হবে। 7 নাম্বার কি, 7 নাম্বার আমরা করছি 2 পাই আর এন ইজ ইকুয়াল এন ল্যামডা। এই জিনিসটা আমি একটু বুঝে, 7 নম্বর সূত্রটা আমি গত ক্লাসে বুঝাই দিই নাই, এটা আজকে বুঝাই দিব। তারপর হচ্ছে যে আমরা আরো কিছু সূত্র বলছিলাম, যে আর কি বলছিলাম, আচ্ছা আমি যদি মাঝখানে একটা লাইন টানি, ওকে। তারপর 8 নাম্বার হচ্ছে যে আমরা বলছিলাম লাইন নাম্বার ইজ ইকুয়াল লাইন নাম্বার ইজ ইকুয়াল এন এইচ মাইনাস এন লো, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা আরো কিছু সূত্র বলছিলাম। তারপর আমরা এখন কততে আসবো, 9তে আসবো। ওকে, 9 নাম্বার সূত্র কি পড়ছিলাম, 9 নাম্বার সূত্র বলতে 9 নাম্বার সূত্র নয়, এটা জাস্ট আজকে সিরিয়ালে 9 নাম্বারে পড়ছে আর কি। আচ্ছা, আমরা হচ্ছে ফর্মুলাগুলো রিভিউ করতেছি, এক জায়গায় নিয়ে আসতেছি, কারণ এই ফর্মুলাগুলো নিয়ে আমরা আজকে ম্যাথ করব, ঠিক আছে। ওকে, ল্যামডা মিনিমাম হওয়া সত্য, ল্যামডা মিনিমাম হওয়ার সত্য, ল্যামডা মিনিমাম হওয়ার সত্য, ল্যামডা মিনিমাম হওয়ার সত্য কি ছিল, যদি NH সমান ইনফিনিটি হয়, ঠিক না। এগুলো অঙ্ক করার সময় আবার মনে পড়বে, আমি জানি তোরা ভুলে গেছস, কারণ তোরা তো পড়স না, পড়ালেখা করলে না মনে থাকবে। ল্যামডা ম্যাক্স হওয়ার সত্য, ল্যামডা ম্যাক্স হওয়ার সত্য কি হবে, NH ইকুয়াল মানে উচ্চতর উচ্চতম কক্ষপথটা নিম্নতম কক্ষপথ থেকে এক বেশি হবে, and low প্লাস 1, ঠিক আছে। and লোটা মনে বোঝা যাচ্ছে না, and low প্লাস 1। তারপর আমরা আর কি কি বলছি, আমরা তরঙ্গ সংজ্ঞা বলছিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা আরেকটা সূত্রের ফর্মুলা বলছিলাম যে সি ইজ ইকুয়াল মানে আলোর বেগ ইজ ইকুয়াল এফ ল্যামডা, ঠিক আছে। মানে কম্পাঙ্ক, এফ হচ্ছে কম্পাঙ্ক আর ল্যামডা হচ্ছে যে তরঙ্গটার সৃষ্টি হচ্ছে, এফ হচ্ছে যে তরঙ্গটার সৃষ্টি হচ্ছে ওই তরঙ্গটার কম্পাঙ্ক, আর ল্যামডা হইতেছে যে তরঙ্গটা সৃষ্টি হইতেছে তার তরঙ্গ দৈর্ঘ্য। তারপর আমরা তরঙ্গ সংখ্যা বলছিলাম, তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা হচ্ছে ল্যামডার বিপরীত রাশি, ঠিক আছে। তাহলে তরঙ্গ সংখ্যা কত হবে, তরঙ্গ সংখ্যা ইজ ইকুয়াল হবে 1 বাই ল্যামডা, 1 বাই ল্যামডা, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা আর কি বলছিলাম, তাহলে তরঙ্গ সংখ্যা যদি ল্যামডার বিপরীত রাশি হয় তাহলে উল্টা হবে। আমরা যদি এখন x নাম্বার বলি, তরঙ্গ সংখ্যাকে আমরা মিউ বার দিয়ে প্রকাশ করেছি, মিউ বার মিনিমাম হওয়া সত্য, মিউ বার মিনিমাম হওয়ার সত্য কত হবে, মিউ বার মিনিমাম হওয়ার সত্য, আচ্ছা এখানে তো জায়গা নেই, আমি তাহলে শর্টকাটে লিখে দিই। ভিউ মিনিমাম কখন হবে, ভিউ মিনিমাম হবে ল্যামডা যখন ম্যাক্স হয়, ঠিক না। ল্যামডা কখন ম্যাক্স হয়, ল্যামডা ম্যাক্স হয় যখন NH ইকুয়াল n লো প্লাস 1 হয়, ঠিক না। আর তার মানে এটা মিউ বার মিনিমাম হওয়ার ক্ষেত্রে খাটবে, কারণ উল্টা রাশি NH ইকুয়াল n লো প্লাস 1, তার মানে মিউ বার ম্যাক্স কখন হবে, যখন ল্যামডা মিনিমাম হয়। ল্যামডা মিনিমাম হওয়ার সত্য কি, যখন NH ইজ ইকুয়াল ইনফিনিটি হয়, NH ইজ ইকুয়াল ইনফিনিটি হয়। বিপরীত রাশি কেমন বুঝছি, কারণ মিউ বার সমান 1 বাই ল্যামডা, 1 বাই ল্যামডা মানে কি, এটা বিপরীত, একে অপরের বিপরীত। মিউ বার বাড়লে ল্যামডা কমে, মিউ বার কমলে ল্যামডা বাড়ে, আবার ল্যামডা বাড়লে মিউ বার কমে, ল্যামডা কমলে মিউ বার বাড়ে। তাহলে এগুলো হচ্ছে আমাদের মোটামুটি
ফর্মুলা, এই ফর্মুলাগুলো দিয়ে আমাদের ম্যাথ করা লাগবে। তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি ম্যাথ করা, ঠিক আছে? ওকে, আমাদের প্রথম ম্যাথ তাহলে এটা। আচ্ছা, আমি ম্যাথগুলো করার ক্ষেত্রে আগে একটা কথা বলে দিই, এই ম্যাথগুলো হচ্ছে এসআই এককে করা যায়, আবার সিজিএস এককে করা যায়, ঠিক আছে? আমি প্রথমে এসআই একক দিয়ে ম্যাথগুলো করে দিয়ে যাব, ঠিক আছে? কারণ সিজিএস এককে নর্মালি পরীক্ষায় আসে না, তবে যদি আসে তখন কি করবি? তো তখন তো আবার মারা খাবি। তো আমরা মোটামুটি সবকিছুই ক্লিয়ার করি, আমাদের দিক থেকে আমরা সম্পূর্ণ ক্লিয়ার থাকবো। তো আমরা প্রথমে এসআই একক দিয়ে ম্যাথগুলো করি, ঠিক আছে? এসআই একক দিয়ে ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখবে এপসাইলন নটের মান 8.85 into 10 inverse 12, ঠিক আছে? এইচ এর মান হচ্ছে এসআই এককের মান হচ্ছে 6.63 into 10 inverse 34 জুল সেকেন্ড। এটা প্রশ্নে দিয়ে দিছে কিন্তু নাও দিয়ে থাকতে পারে। হ্যাঁ, প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.63 into 10 inverse 34, কারণ এগুলো যেহেতু ধ্রুবক মান, এই ধ্রুবক মানগুলো আমাদের মনে রাখতে হবে, যেহেতু অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা জানি যে এইচ ইউজ হয়, এপসাইলন নট ইউজ করা হয়। যদি প্রশ্ন দেওয়া না থাকে আমরা যেন পারি, ঠিক আছে? এগুলো মুখস্থ করে ফেলবো। তারপরে হচ্ছে আমি যদিও যখন সিজিএস এককে করাবো তখন এসআই এককের মানগুলো সিজিএস এককের মানগুলো এক পৃষ্ঠায় লিখে ফেলবো, ঠিক আছে? এক পৃষ্ঠায় লিখে তোদেরকে নোট করাই দিব যে কখন সিজিএস এককে এইচ এর মান কত, প্লাঙ্কের ধ্রুবকের মান কত, সিজিএস এককে এপসাইলন নটের মান কত, আর এসআই এককের এদের মানগুলো কত, ঠিক আছে? আরেকটা কথা সবসময় মনে রাখতে হবে, এসআই এককে ভরের একক হচ্ছে সবসময় এসআই এককে কি কেজিতে হিসাব করা হয়। আর এসআই একক মানে কি? এসআই একক মানে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যে এককটা ইউজ করি, যে একক ইউজ করে দুনিয়ার সব পরিমাপ করি, এটা হচ্ছে এসআই একক। তো আমরা ম্যাথ করার ক্ষেত্রে নর্মালি এসআই এককই করি সব ধরনের ম্যাথ। ওকে, তাহলে কেজিতে হিসাব করা হয়। গ্রামে একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 into 10 inverse 28 গ্রাম। তাহলে কেজিতে কত হবে? 28 গ্রাম। হ্যাঁ, গ্রামে যখন একটা ইলেকট্রনের ভর কত 9.11 into 10 inverse 28 গ্রাম, ঠিক আছে? আর কেজিতে হিসাব করলে এটা কত হবে? স্বাভাবিক 1000 দিয়ে ভাগ হবে। হ্যাঁ, 9.11 into 10 inverse 31 কেজি। আর কেজি হচ্ছে ভরের এসআই একক, তার মানে আমি কেজি এককটা ইউজ করবো, ইলেকট্রন ভরের কেজি এককটা, ঠিক আছে? আর ইলেকট্রনের একটা চার্জ কত? 1.6 into 10 inverse 90 কুলম্ব। মাইনাস বোঝাচ্ছে না, কারণ মাইনাস সাইন দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায়? মাইনাস সাইন দিয়ে অ্যাকচুয়ালি বোঝায় এটা ঋণাত্মক, এটা বুঝে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ম্যাথ করা শুরু করি। এটা হচ্ছে আজকে প্রথম ম্যাথ, আজকে অনেকগুলো ম্যাথ করবো আমরা, তাহলে মোটামুটি আমাদের চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে এই টাইপের ম্যাথগুলো। সলিউশন, ঠিক আছে? কি বলছে আমাদের প্রশ্নটা হচ্ছে যে যদি হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন n সমান 4 শক্তি স্তর থেকে n সমান 2 শক্তি স্তরে লাফ দিয়ে যায়, তবে নিঃসৃত ফোটনের কম্পাঙ্ক কত? মানে f বের করতে বলছে, তাই তো? এখন আমরা f কেমনে বের করব? আমরা এতক্ষণ ফর্মুলা করে আসছি, হ্যাঁ? এখন আমাদের এটা কথা না, আমরা জানি n হাই n লো দিয়ে, ঠিক আছে? ইলেকট্রনটা কোন কক্ষপথ থেকে কোন কক্ষপথে যাচ্ছে এটা আমাদের জানার দরকারই নেই। হ্যাঁ, আমাদের শুধু জানতে হবে উচ্চতর কক্ষপথ নাকি উচ্চতর কক্ষপথ কোনটা, নিম্নতর কক্ষপথ কোনটা, তারপর সূত্র বসায় দিব, ঠিক আছে? 4 থেকে 2 তে যাচ্ছে নাকি 2 থেকে 4 যাচ্ছে এটা আমাদের মাথায় আনারই দরকার নেই, ঠিক আছে? আমি অঙ্কগুলো একদম ইজি করে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা আছে 4 নাম্বার শক্তিস্তর, একটা আছে 2 নাম্বার শক্তিস্তর, তার মানে n হাই সমান কত? n হাই সমান অবভিয়াসলি 4, n লো সমান কত? নিম্নতম কক্ষপথ কোনটা? 2, ঠিক আছে? ওকে, এখন সূত্র বসাই দাও। যেহেতু এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে গেছে, তখন আমাদের অবশ্যই সূত্র প্রথম রিডবার্গ ধ্রুবকের সূত্রটাই খাটাতে হয়, ঠিক আছে? কারণ একমাত্র রিডবার্গ ধ্রুবকের সূত্রেই, এই যে রিডবার্গ ধ্রুবকের সূত্রেই n হাই থেকে n লোতে গেলে কি হয়, n লো থেকে n হাইতে গেলে কি, এই সূত্র হচ্ছে রিডবার্গ ধ্রুবকের, ঠিক আছে? একশো এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে গেছে, আমরা প্রথমে চোখ বন্ধ করে কি কিসের সূত্র বসাই দিব? রিডবার্গ ধ্রুবকের সূত্র বসাই দিব, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো? তাহলে 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল, আমরা কি জানি রিডবার্গ ধ্রুবক আর এইচ, রিডবার্গ ধ্রুবকের সূত্র কি বলে? 1 বাই এন এল স্কয়ার হওয়ার কথা না? 1 বাই এন এল স্কয়ার হওয়ার কথা, ঠিক আছে? এন এল স্কয়ার, প্রথমে কিন্তু এন এল, তারপর হচ্ছে 1 বাই, এগুলো গত ক্লাসে আমি একদম ডিটেইলসে বুঝিয়ে দিয়েছি। প্রথমে এন এল, কেন এন এল, ঠিক আছে? এন এইচ স্কয়ার, ঠিক আছে? তাহলে এখানে এন এল কোনটা? আমরা যদি 1 বাই ল্যামডা দিই, 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল রিডবার্গ ধ্রুবকের মান তো আমরা জানি, ঠিক আছে? 1.09678 ইন্টু 10 টু দি পাওয়ার 7, ঠিক আছে? 10 টু দি পাওয়ার 7, তারপর হচ্ছে যে ইন্টু এখানে এন এল কোনটা? 2 স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 4 স্কয়ার, ঠিক আছে? তাহলে আমি এগুলো এখন একটু ক্যালকুলেটরে মারি। তাহলে ক্যালকুলেটর মারলে কি হয়? আমি যদি ক্যালকুলেটর মারি, আচ্ছা আমি বলি, এখন যেহেতু ইন্টার উঠছস, এখন তোদের ক্যালকুলেটর অবশ্যই fx 991 ইএস হইতে হবে,
fx 991 ইএস প্লাস হইতে হবে, কারণ এখন আর ছোটদের মতন ক্যালকুলেটর ইউজ করলে হবে না, ক্লাস 9 10 এ যে ক্যালকুলেটর ইউজ করছো যে 100 এমএস ক্যালকুলেটর এগুলো ইউজ করলে হবে না, ঠিক আছে? তাহলে 1 ডিভাইড বাই 4 স্কয়ার। আর ক্যালকুলেটর টিপতে জানতে হবে, ক্যালকুলেটর টিপতে না জানলে আমারে বলিস। যেমন আমি এই ফুল ফর্মুলাটা, এই ফুল জিনিসটা আমি ক্যালকুলেটর একবারই বসাই ফেলতে পারবো, ঠিক আছে, যদি আমাদের ক্যালকুলেটর 991 ইএস হয়। তাহলে আমরা যদি ক্যালকুলেটর বসাই দিই তাহলে কি হয়, এই যে আমি ক্যালকুলেটর মারতেছি 1.09678 into 10 to the power 7 ওকে, ওকে, তাহলে আমাদের মান আসছে কত? আমাদের মান আসছে 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল, হয়ে গেল, হ্যাঁ 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল কত হয়, 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল 2.056646 ইন্টু 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ল্যামডার মান আসছে, সরি 1 বাই ল্যামডার মান আসছে। এখন আমাদের মান বের করতে বলছে কি, আমাদের মান বের করতে হবে ল্যামডার মান কত, ঠিক না? আমাদের মান বের করতে হবে ল্যামডার মান কত। তাহলে আমরা ল্যামডার মান কেমনে বের করব? 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল এত, তার মানে 1 ইজ ইকুয়াল 2.0564 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ল্যামডা, তাই না? কারণ ল্যামডাটা এদিকে গেছে পরিমাণ মান করে, ল্যামডাটা এদিকে গেলে গুণ হয়ে যাবে, এগুলো তো বাচ্চাদের জিনিস আশা করি জানোস। তাহলে এখান থেকে ল্যামডার মানটা কি হবে? তাহলে আমরা বলতে পারি এখান থেকে ল্যামডা ইজ ইকুয়াল, এখন এটা যেহেতু গুণাকার আছে, এটাই সমান চিহ্ন ওই পাশে গেলে কি হবে, এটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে, 1 ডিভাইড বাই 2.0564 ইন্টু 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 6। তাহলে এটার মান কত আসে? আচ্ছা আমি এটা একটু ভেঙে ভেঙে কেন করেছি তুই বলতে পারিস যে দাদা কি জানে না, এটা ভেঙে ভেঙে করেছি এই কারণে, কারণ তোদের ফার্স্ট, হ্যাঁ তোদের ফার্স্ট টাইম, সেজন্য আমি একটু ভেঙে 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 করেছি। আমি কিন্তু এই লাইন থেকে ডাইরেক্ট এই লাইনে চলে আসতে পারতাম, 1 বাই ল্যামডা সমান এত, মানে ল্যামডারে উল্টাই দে, ল্যামডাটাকে উল্টাই দিলে এটার নিচে ওয়ানটা আছে না, এটার নিচে তো ওয়ান আছে অ্যাকচুয়ালি, ওয়ানটা উপরে উঠে যাবে, এই যে ওয়ানটা উপরে উঠে গেছে, এটা নিচে নেমে যাবে, ঠিক আছে, এটা তো একদম সিম্পল ম্যাথ, ঠিক আছে। তাহলে এটার আনসার কত আসে, আমি যদি ক্যালকুলেটর মারি 1 ডিভাইড বাই 2.0564 ইন্টু 10 টু দি পাওয়ার 6, তাহলে এটার মান আসে 4.86 ইন্টু, আমি ক্যালকুলেটর মারলাম 4.863 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 7 মিটার, ওকে 10 ইনভার্স 7 মিটার। তাহলে এটা হচ্ছে ল্যামডার মান আসে, আমাদেরকে কি তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করতে বলছে। এটা কিসের তরঙ্গ দৈর্ঘ্য বলতো, একটা ইলেকট্রনটা যখন 4 নম্বর শক্তি স্তর থেকে 2 নম্বর শক্তি স্তরে লাফ দিছে, তখন এটা তরঙ্গ বের হয়েছে না, এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে গেলে তরঙ্গ বের হয়। তো তরঙ্গ বের হলে ওই যে তরঙ্গটা বের হয়েছে ওইটার তরঙ্গ দৈর্ঘ্য বের হয়েছে, আমাদেরকে বলছে ওই যে তরঙ্গটা বের হয়েছে এটা কম্পাঙ্ক কত। হ্যাঁ, তো আমরা তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্কের মধ্যে আশা করি একটা সমীকরণ জানি। আমরা সমীকরণ কি জানি, আমরা জানি, হ্যাঁ আমরা জানি আমরা জানি আমরা জানি f is equal c by lambda, ঠিক না? তার মানে এখন কি হবে, f is equal c এর মান কত, 3 into 10 to the power 8, কারণ আলোর বেগের মান সবসময় ধ্রুবক থাকে, 3 into 10 to the power 8 ms per 1, আর ল্যামডার মান কত পাইছি 4.863 into 10 inverse 7, ঠিক আছে। এখন এটার যদি মান বসাই দিই তাহলে কত হয়, তাহলে আমি যদি মানটা বসাই দিই 3 into 10 to the power 8 divide by 4, 4 point এত এত না, ওকে। তাহলে ক্যালকুলেটর মান আসে কত, এটা মান আসে 6.169 into 10 to the power 14 হার্জ, 10 to the power 14 হার্জ, ঠিক আছে, কম্পাঙ্কের একক কি হার্জ, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। তাহলে আমাদের এই অঙ্কটা শেষ হলো, আমরা কিন্তু আজকে অনেক অঙ্ক করবো, ঠিক আছে, এত স্লো গেলে হবে না। প্রথম অঙ্কটা আমি একটু ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি করলাম, সেকেন্ড অঙ্কগুলো একটু আমাদের একটু একটু দ্রুত গতিতে আগাইতে হবে। তাহলে এই অঙ্কটা যদি সলিউশন করি, আমাদের প্রশ্ন কি বলছে, আমাদের প্রশ্ন বলছে, আমি এই অঙ্কগুলো তোদের জন্য আগে রেডি করে রাখছি, কারণ একই পড়াতে কতজনকে পড়াইতে দিতেছে, ঠিক আছে। দেখ, হাইড্রোজেন পরমাণু ভূমি কক্ষ মানে কি n সমান 1, আমি এই গত ক্লাসে বুঝিয়ে দিয়েছি,
ভূমি কক্ষপথ যেহেতু হাইড্রোজেন পরমাণু বলে দিছে হাইড্রোজেন পরমাণু, তাহলে Z is equal 1 হবে। Z মানে কি পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা 1, কারণ হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1, প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা, এগুলো গত ক্লাসে বুঝিয়ে দিয়ে এসেছি, ঠিক আছে। এখান থেকে উত্তেজিত কক্ষে মানে 1 নাম্বার থেকে 2 নাম্বার কক্ষপথে যাওয়ার জন্য কি পরিমাণ শক্তির প্রয়োজন, এটা পরিমাণ নির্ণয় করো, বা কি পরিমাণ শক্তি দরকার হয়েছে নির্ণয় করো। আচ্ছা, আমাদেরকে ক্লু দিয়ে দিছে যে প্লাঙ্কের ধ্রুবকের মান এত, প্লাঙ্কের ধ্রুবকের মান এত, তারপর এপসাইলন নটের মান এত, এগুলো আমাদের ক্লু দিয়ে দিছে। তো ক্লু যখন দিয়ে দিছে তখন আমাদের কি করতে হবে, ক্লু যখন দিয়ে দিছে তখন আমাদের আসলে ক্লু না দিলে আমাদের কি করতে হবে এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে, কারণ ক্লু যে সবসময় দেওয়া থাকবে এমন না। ওকে, তাহলে আমরা যেহেতু এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে গেছি, তাহলে আমরা চোখ বন্ধ করে আবারও বসাই দিই যে রিডবার্গ ধ্রুবকের সূত্র বসাবো। হ্যাঁ, রিডবার্গ ধ্রুবকের সূত্র বসালেই তো ল্যামডা থেকে আমরা বিভিন্নভাবে কম্পাঙ্ক বের করে ল্যামডা থেকে কম্পাঙ্ক বের করা শিখছি। তো ল্যামডা থেকে আমরা বের করতে পারবো না, বের করতে পারবো না, মানে কি শক্তি। এই যে আমি যদি এই যে ফর্মুলাতে দেখাই, এই যে ল্যামডা থেকে যদি এক বের করতে পারি কম্পাঙ্ক, আমরা আবার কম্পাঙ্কের সাথে শক্তি ফর্মুলা জানি না, যে শক্তি সমান ডেল ইজ ইকুয়াল এইচ এফ, শেষ। তার মানে আমরা সেম ভাবে আগের অঙ্কটার মতন আমরা সেম ভাবে কম্পাঙ্ক বের করব, কম্পাঙ্ক বের করার পর এটা এইচ এফ তার প্লাঙ্কের ধ্রুবকের সাথে গুণ করলে আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে আমরা অঙ্কটা করি, ঠিক আছে। এখানে কি বলছে, এখানে বলছে 1 নাম্বার কক্ষপথ থেকে 2 নাম্বার কক্ষপথে, তো কক্ষপথে গেছে, তো আমাদের কোন কক্ষপথ থেকে কোন কক্ষপথে গেছে এটা না জানলে হয়, আমাদের শুধু এন হাই কোনটা, এন হাই অবশ্যই এখানে 2, এন লো কোনটা, এন লো হচ্ছে এখানে অবশ্যই 1, ঠিক আছে। এখন যদি আমি এখানে রিডবার্গের ধ্রুবক বলি, যে রিডবার্গের ধ্রুবক কি বলে, মানে রিডবার্গের ফর্মুলা কি বলে, 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল RH 1 ডিভাইড বাই NL স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই N হাই স্কয়ার। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের কি হবে, আমাদের হচ্ছে এখান থেকে আমরা ইজিলি ল্যামডার মান বের করব। রিডবার্গ ধ্রুবকের মান কি জানি, 1.09678 ইন্টু 10 টু দি পাওয়ার 7, ঠিক আছে। এখানে কি হবে, 1 ডিভাইড বাই 1 স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2 স্কয়ার, কারণ n হাই হচ্ছে 2 আর n লো হচ্ছে 1, তাহলে এটার মান কত আসবে, এটার মান আমি যদি সরাসরি ক্যালকুলেটর বসাই দিই, 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল যে কত, 1 ডিভাইড বাই 1 স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2 স্কয়ার, ওকে, 0.09678 into 10 to the power 7 to answer। তাহলে আমাদের মান আসে যে 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল 8.22585 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এখন আর বুঝাবো না ল্যামডার মানটা কিভাবে আনবো, ল্যামডা আনলে এটা উল্টাই যাবে, এটা উল্টাই গেলে এটার নিচে আসলে 1 আছে, এটার নিচে অ্যাকচুয়ালি 1 আছে, 1টা তো না লিখলে হয়, 1টা এখন উপরে উঠে যাবে, ঠিক আছে। 1টা এখন কোথায় উপরে উঠে যাবে, কারণ ল্যামডাটা ঘুরে ফেলছি আমরা, তো ল্যামডাটা ঘুরে ফেললে এটা কি হবে 1 ডিভাইড বাই, কারণ আমাদেরকে তো ল্যামডার মান বের করতে, আমাদের তো 1 বাই ল্যামডার মান আসতেছে, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। 585 ইন্টু 10 টু দি পাওয়ার 6, তাহলে ল্যামডার মান আসে কত, ল্যামডার মান আসে যে কত, আচ্ছা ল্যামডার মান এতটুকু রেখে দেয়, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা বুদ্ধি কাটে কেমন, 1 বাই ল্যামডা রেখে দিই, কারণ আমরা এবার অঙ্ক করতে করতে শিখবো, ঠিক আছে। আমার মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসে, 1 বাই ল্যামডা রেখে দিই, 1 বাই ল্যামডা রেখে দিলে কি হবে, এখন তোর মাথায় প্রশ্ন আসতে পারে কখন 1 বাই ল্যামডা রাখবো কখন রাখবো না, এর তো কিছু না, আমি এখন একটা ফর্মুলা দেখাই দিব, ফর্মুলা দেখাই দিলে তুই নিজে বুঝবি কখন 1 বাই ল্যামডা রাখতে হবে কখন রাখতে হবে না। তো আমরা কি জানি, আমরা জানি ডেল ই ইজ ইকুয়াল এইচ এফ, আমরা সরাসরি কম্পাঙ্ক বের করার দরকার কি, আমাদেরকে ল্যামডা থেকে আবার কম্পাঙ্ক বের করার কোনো দরকার আছে, আমি সরাসরি এখান থেকে সূত্রটা করতে পারি। এখন তুই বলতে পারছিস কেমনে, আমাদের তো এফ এর মান আসে না, কেন এফ এর মান আসে না, এইচ ইন্টু এফ সমান আবার কি জানি সি বাই ল্যামডা না, তার মানে আমরা এফ কে তো সরাই ফেলছি, এফ সমান হচ্ছে সি বাই ল্যামডা জানি, এটা বসাই দিছি, তাহলে ল্যামডার মান আসে না। আচ্ছা, এখন চিন্তা করতে এটাকে এভাবে লেখা যায় না, এইচ ইন্টু সি ইন্টু 1 বাই ল্যামডা, 1 বাই ল্যামডা, সেম কথাই তো বুঝাচ্ছে, ঠিক আছে, জাস্ট 1 বাই ল্যামডাটাকে একটু আলাদা লিখছি, ঠিক আছে। তাহলে এখন আমাদের কাছে 1 বাই ল্যামডার মান আছে না, 1 বাই ল্যামডার মান আছে না, এটাই তোদেরকে শেখাতে যাচ্ছে, মানে মোট কথা অঙ্কগুলো করতে করতে প্র্যাকটিস করতে করতে 2 বার 3 বার প্র্যাকটিস করলে তুই নিজেই বুঝবি যে শর্টকাট কি। এখন তুই এখান থেকে চাইলে ল্যামডার মানটা আগে বের করতে পারতি, ল্যামডার মানটা বের করে আবার এফ ইজ ইকুয়াল সি বাই ল্যামডা বের করে
এফ এর মানটা বের করতে পারতি, তারপর ইজ ডেল ইজ ইকুয়াল এইচ এফ দিয়ে বসাই হয়ে যেত। কিন্তু আমাদের এত লং কাটে যাওয়ার দরকার কি, আমরা এফ ইজ ইকুয়াল জানি সি বাই ল্যামডা, তো এফটাকে সরে আমরা সি বাই ল্যামডা লিখলাম। এখন সি বাই ল্যামডা মানে কি, ল্যামডাটা যেহেতু নিচে আছে, তার মানে 1 বাই ল্যামডা আকারে আছে, তো 1 বাই ল্যামডার মানটা পাই গেছি, এটাকে ল্যামডায় কনভার্ট করার দরকার কি, ঠিক আছে। এখন আমরা এইচ এর মান কি জানি, 6.02 ইনটু 6.02 ইনটু 10 টু 10 ইনভার্স 6.02 না, এখানে দেওয়া আছে 6.63, ঠিক আছে, প্রশ্ন দেওয়া আছে, সরি 6.63 ইনটু 10 ইনভার্স 34 ইনটু সি এর মান অলওয়েজ 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, ঠিক আছে। আর 1 বাই ল্যামডার মান কত পাইছি, 1 বাই ল্যামডার মান পাইছি 8.2258 ইনটু 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে। তো এটা ক্যালকুলেটরে বসালে মানটা আসে, আচ্ছা আমি ভিডিওটা পজ করে রাখি, উত্তরটা দিয়ে দিচ্ছি, কারণ সময় নষ্ট, ভিডিওটা লেন্দি হবে। আচ্ছা, তাহলে আমি ক্যালকুলেটরে বসে মান পাইছি যে 1.636 ইনটু 10 ইনভার্স 18 জুল, ঠিক আছে, এটাই আনসার, এটা হচ্ছে আমাদের আনসার, বুঝতে পারছি আশা করি। তাহলে এই অঙ্কটা সলভ হয়ে গেল। এখন আমাদেরকে কি বলছে, এখন আমাদেরকে বলছে লিথিয়াম প্লাস তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ কত, মোট শক্তি কত, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে। আমি কেমনে বের করবো, আমাদের এই ক্ষেত্রে ঝ্যাটের হেল্প লাগবে, ঝ্যাট কেন কেন, এটা লিথিয়াম বলছে, এটা কি বলছে, এটা লিথিয়াম বলছে, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে যে 3, মানে প্রোটন সংখ্যা হচ্ছে 3, পারমাণবিক সংখ্যা মানে 3, ঠিক আছে। প্রোটন সংখ্যা তো কখনো চেঞ্জ হবে না, ঠিক না। তাহলে আমরা কি জানি, আমরা প্রথমে লিখি লিথিয়াম প্লাসের পারমাণবিক সংখ্যা, কারণ প্রোটন থাকে নিউক্লিয়াসে, নিউক্লিয়াস থেকে তো আদান প্রদান হয় না, পারমাণবিক লিথিয়াম প্লাসের পারমাণবিক সংখ্যা কত, বা প্রোটন সংখ্যা হচ্ছে যে ইজ ইকুয়াল প্লাস 3 কেন দিচ্ছি, শুধু 3, প্রোটন তো প্রোটনই, ঠিক আছে 3। তাহলে আমাদের ঝ্যাট, এটা হচ্ছে ঝ্যাটের মান। আচ্ছা আমি যদি একটু সুন্দর করে লিখি, প্রোটন সংখ্যা বা ঝ্যাট ইজ ইকুয়াল 3, ঠিক আছে। তাহলে ঝ্যাট ইজ ইকুয়াল 3 যখন পাইছি, এখন আমাদেরকে প্রথম প্রশ্ন বলছে ব্যাসার্ধ কত, তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ কত, মানে r3 সমান বের করতে বলছে। তাহলে r3 সমান কি হবে, r3 আমরা লং কাটের সূত্র কি জানি, n স্কয়ার h স্কয়ার এপসিলন নট স্কয়ার ডিভাইড বাই পাই m ই স্কয়ার। আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে ঝ্যাটের সাথে ই স্কয়ার একটা সম্পর্ক আছে, ই স্কয়ার যেখানে থাকবে সেখানে একটা ঝ্যাট গুণ হবে, ঠিক আছে, ই স্কয়ার যেখানে থাকবে তাহলে এখানে একটা ঝ্যাট গুণ হবে, ঝ্যাটের সাথে এটা সম্পর্ক, সূত্রের মধ্যে শুধু ঝ্যাটের পার্থক্যটা এখানে, ঠিক আছে। ই স্কয়ার যদি ঝ্যাটের দরকার হয়, আমরা যে জায়গায় সূত্রে ই স্কয়ার আছে ওই জায়গায় ঝ্যাট বসে দিব, ঠিক আছে। তো এটার আবার আমরা শর্টকাট ফর্মুলা জানছি, শর্টকাট ফর্মুলা কি, প্রথমে কিন্তু লং কাট ফর্মুলাটা লিখে তারপর শর্টকাট ফর্মুলাতে আসতে হবে, নাহলে টিচার কেটে দিবে, ঠিক আছে। কারণ তুই শর্টকাট ফর্মুলাটা পাইছিস করতে গেলে, এটা যেখান থেকে পাইছিস সেটা গত ক্লাসে আমি বুঝাইছি, ঠিক আছে। তাহলে কি হবে, 0. শর্টকাট ফর্মুলা কি 0.53 ইন্টু এন স্কোয়ার ছিল, তাই না। আর 1/4টা যেহেতু চ্যাট আছে এখানে, এই 1/4টা চ্যাটের জায়গায় রেখে দিলাম, 1/4 আকার আছে, এই যে আমি বলি কোথায় গেল, চ্যাটটা নিচে না, তার মানে 1/4 আকার আছে না, তো 1/4 আকারে রেখে দিতে হবে, যেহেতু চ্যাটের কাজ আছে, যেহেতু প্রোটন সংখ্যা 1 না, হাইড্রোজেনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 1 থাকে, তো ওখানে আমাদের চ্যাটের কোনো কাজ থাকে না, একের সাথে 1 গুণ করলেও যা কথা, ভাগ করলেও তা কথা, ঠিক আছে। ওকে, তাহলে এখন যদি আমরা, আমাদেরকে কি বলছে, r3 মানে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত, তার মানে এখন যদি আমরা মানগুলো বসাই দিই, 0.53 ইন্টু 1, 0.53 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 1/3, ঠিক আছে। তাহলে মান আসে আমাদের, মান আসে যে, ক্যালকুলেটর বসাইলাম 1.59 আংস্ট্রম, 1.59 আংস্ট্রম আসে। কেন আংস্ট্রম আসে, আমি আগে বলছি যে যখন আমরা শর্টকাট ফর্মুলাটা ইউজ করব তখন আমাদের এককটা আংস্ট্রমে আসবে, মিটার একটা আংস্ট্রমে আসবে, আর যদি আমরা সরাসরি এখান থেকে বের করতাম তাহলে আমাদের এককটা অবশ্যই ইয়াতে আসতো, মিটার আসতো, মানে এসআই এককে আসতো। তো আমাকে তো আপাতত বলে নাই যে ব্যাসার্ধটা এসআই এককে বের করো, তো এটা না বললে আমরা আংস্ট্রমে রেখে দিই, আমরা একটা এককে বের করলেই তো হচ্ছে, ঠিক আছে। তারপর কি বলছে, মোট শক্তি কত এটা বের করো, তো মোট শক্তি কত, এখানে কি
ইলেকট্রনটা এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে গেছে এরকম কোনো কথা বলা আছে? বলা নেই। আমাদের শুধু বলছে যে 3 নাম্বার কক্ষপথের শক্তি কত বের করো। 3 নাম্বার কক্ষপথের শক্তি যখন বের করতে হবে তখন আমরা এটা খাটাইতে পারবো না যে EH মাইনাস ই লো বা কিংবা হচ্ছে E সমান HF, কারণ এখানে তো এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে ইলেকট্রন যায়নি, তো কম্পাঙ্ক সৃষ্টি হবে কোত্থেকে? তরঙ্গ সৃষ্টি হবে কোত্থেকে? ঠিক না? তো আমাদের একটা সিঙ্গেল শক্তি স্তরের শক্তি বের করতে বলছে, মানে E3 এর শক্তি বের করতে, এটা বের করতে বলছে। তখন আমাদের সূত্র কি? আমাদের সূত্র লঙ্কারের সূত্র হচ্ছে যে মাইনাস এম ই টু দি পাওয়ার 4 মাইনাস এম ই টু দি পাওয়ার 4, এগুলো একটু আগে লিখে আসলাম। হ্যাঁ, 8 n স্কয়ার h স্কয়ার এপসিলন নট স্কয়ার। ঠিক আছে? যেহেতু আমাদের ঝ্যাটের কাজ আছে এখানে, ঠিক না? যেহেতু লিথিয়ামের পারমাণবিক সংখ্যা তো আর 1 না, এটা 3, তাহলে ঝ্যাটটা কার সাথে গুণ হবে? ঝ্যাটটা গুণ হবে যেখানে স্কয়ার আছে। দেখো স্কয়ার কোথায় আছে? স্কয়ার এখানে আছে ই টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে, কারণ দুইটাই স্কয়ার গুণ করে তো ই টু দি পাওয়ার 4 হয়। ঠিক না? তার মানে এখানে দুইটাই স্কয়ার আছে, একটা স্কয়ারের জন্য একটা জ্যাট বসে, দুইটা স্কয়ারের জন্য আরেকটা জ্যাট বসলে এটা জ্যাট স্কয়ার হয়ে যাবে না? গুণ হইলে, বুঝতে পারছি আশা করি। এখন হচ্ছে আমরা শর্টকাট ফর্মুলা যেতে পারবো। এই লং কাট ফর্মুলাটা লেখার পর এখন আমরা শর্টকাট ফর্মুলা যদি লিখি, তাহলে আমরা কি লিখতে পারি? মাইনাস 13.6 ডিভাইড বাই এন স্কয়ার, এন স্কয়ার আর জ্যাট স্কয়ার যেহেতু কাজ আছে, জ্যাট স্কয়ার আকারে রয়ে গেল। ঠিক আছে? তাহলে এখন আমাদের মান বসাইতে হবে মাইনাস 13.6 ডিভাইড বাই 3 স্কয়ার, কারণ 3 নাম্বার কক্ষপথের শক্তি বের করতে বলছে, ইন্টু 3 স্কয়ার। তাহলে 3 স্কয়ার 3 স্কয়ার তো কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে এটার শক্তি মাইনাস 13.6 থাকে, মাইনাস 13.6 থাকে। কিন্তু এককটা কিসে বসবে? এককটা অবশ্যই ইলেকট্রন ভোল্টে বসবে, এককটা অবশ্যই ইলেকট্রন ভোল্টে বসবে। কারণ কিন্তু শক্তির এসআই একক কি? শক্তির এসআই একক হচ্ছে জুল। ঠিক আছে? কিন্তু ইলেকট্রন ভোল্টে কেন বসছে? কারণ আমরা শর্টকাট ফর্মুলা নিয়ে গেছি তাই। ঠিক আছে? ওকে, শর্টকাট ফর্মুলায় নিয়ে গেলে কেন এককটা চেঞ্জ হয়ে যায়? এটার কারণ হচ্ছে যে আমরা যখন এখানে ধ্রুবকগুলোর মান বসাইছি, তখন ধ্রুবকগুলোর মানগুলোতে একটা মানে স্ট্রাকচার দাঁড় করানোর জন্য আমরা ইলেকট্রন ভোল্টে নিয়ে আসি। ঠিক আছে? এটা কেন নিয়ে আসি, কেমনে নিয়ে আসি, এটা তোকে আমি এখানে দেখাই নাই, আমার দেখানোর দরকারও নাই, মানে এত গভীরে যাওয়ার দরকার নেই। ঠিক আছে? মোটামুটি এটা মনে রাখছি, শর্টকাট ফর্মুলাটা যখন লং কাট ফর্মুলা লিখলে জুলিয়ে আসতো, উত্তর জুলিয়ে আসতো। কিন্তু লং কাট ফর্মুলাটাকে যখন শর্টকাট ফর্মুলা এই ফর্মেটে আনছি, তখন এখানে কিছু একটা গুণভাগ হয়েছিল, এই গুণভাগ হওয়ার কারণে ইলেকট্রন ভোল্টে এককটা চলে আসে। ঠিক আছে? আর ওদের ধ্রুবকগুলোর মান বসাইছি, ধ্রুবকগুলোর মান বসানোর পর কিছু গুণভাগ হয়েছিল বলে ইলেকট্রন ভোল্টে চলে আসে, এককটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু ব্যাগের ক্ষেত্রে হয় না, ব্যাগের ক্ষেত্রে ms per 1 থাকে, ms per 1 এ থাকে, শর্টকাট ফর্মুলা ms per 1, লং কাটে ms per 1। ঠিক আছে? এগুলো আমি আবারও বলে দিচ্ছি। ঠিক আছে? তারপর তাহলে মোট শক্তি কত এটা বের করে বলতে পারছি। তারপর আমাদেরকে বলছে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে হচ্ছে আমাদের সূত্রটা। ঠিক আছে? আমি তোকে বলছিলাম যে, একটু আগে বলছিলাম, প্রিভিয়াস পেজে কই, এই যে আমি বলছিলাম যে এই 7 নম্বর ফর্মুলাটা আমি তোদেরকে শিখাই নি। হ্যাঁ, এই 7 নম্বর ফর্মুলাটা এখন আমি শিখাবো, এই ফর্মুলাটা কোত্থেকে আসছে। ঠিক আছে? ওকে, এই ফর্মুলাটা কোত্থেকে আসছে এত ডিটেলস জানতে হবে না, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে। একটা শেপ নিয়ে একটা পরমাণু আঁকি। ঠিক আছে? এই যে একটা পরমাণু আঁকলাম, এই পরমাণুটাতে ডি ব্রগলি বলছে এক কথা, ডি ব্রগলি এক কথা বলছে। ঠিক আছে? আমাদেরকে বোর বলছে যে এই কক্ষপথ ধরে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে, তাই না? মানে এই কক্ষপথ ধরে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। কিন্তু ডি ব্রগলি পরবর্তীতে বলছে যে ডি ব্রগলির মত অনুসারে, কার মত অনুসারে? ডি ব্রগলির মত অনুসারে, ডি ব্রগলির মতানুসারে, মতানুসারে ইলেকট্রন গুলো, ঠিক আছে, কক্ষপথ ধরে ঘুরতে থাকে, এটা ঠিক আছে। কিন্তু কক্ষপথ ধরে ঘোরার সময় ওদের একটা স্টাইল থাকে। স্টাইলটা কি? ইলেকট্রনটা, ধর আমি যদি এখন একটা ইলেকট্রন আঁকি, এটা তো এই জায়গা ধরে ইলেকট্রনটা আছে। ঠিক আছে? ইলেকট্রনটা বরাবর বৃত্তাকার কক্ষপথে ঘুরবে না, ইলেকট্রনটা একটা তরঙ্গ সৃষ্টি করে ঘুরবে। তরঙ্গ সৃষ্টি করে ঘুরবে মানে এরকম তরঙ্গ সৃষ্টি করতে করতে ঘুরবে। ঠিক আছে? সেরকম তরঙ্গ সৃষ্টি করতে করতে ঘুরবে। ওকে, এই যে তরঙ্গ সৃষ্টি করতে করতে ঘুরতেছে, তার মানে ঘোরার সময় একটা তরঙ্গ আছে। এতদিনে আমরা কি জানতাম? এক কক্ষপথ থেকে একটা ইলেকট্রন আরেক কক্ষপথে গেলে তখন ওর মধ্যে একটা তরঙ্গ সৃষ্টি হতো, বা তরঙ্গ বের হইতো, বা তরঙ্গ গ্রহণ করতো, একটা শক্তি বের হইতো, শক্তিটা তরঙ্গ আকারে। ঠিক আছে? কিন্তু এখন কি হইতেছে? এখন হইতেছে ও ডি ব্রগলি বলতেছে ঠিক আছে, তখন তরঙ্গ সৃষ্টি হবে, এটা আলাদা হিসাব, এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে গেলে। কিন্তু ডি ব্রগলি এটা বলতেছে ও যখন এক কক্ষপথে ঘুরে, নির্দিষ্ট কোনো কক্ষপথে ঘুরে, তখন ও সরাসরি বৃত্তাকার কক্ষপথে ঘুরে না, একটা তরঙ্গ সৃষ্টি করে ঘুরে।
ঠিক আছে, এটা হচ্ছে ডি ব্রগলির কথা। এখন ডি ব্রগলির কথা হচ্ছে যে এই যে কক্ষপথের পরিধি, ঠিক আছে, আমরা জানি বৃত্তাকার কক্ষ, একটা বৃত্তের পরিধি সমান কত, 2 টুয়াইস পার না, ঠিক আছে। তাহলে কক্ষের পরিধি, কক্ষপথটা যদি একটা বৃত্তাকার পথ হয় বা বৃত্ত হয়, তো কক্ষপথের পরিধিও কি হবে, কক্ষপথের পরিধি হচ্ছে যে টুয়াইস পাই আর, ঠিক আছে, টুয়াইস পার আর, আর মানে কি ব্যাসার্ধ, তার মানে আমাদেরকে এটা বলে দিতে হবে কত নাম্বার কক্ষপথের ব্যাসার্ধের কথা বলতেছি। হ্যাঁ, 1 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধের কথা বলতেছি, কারণ 1 নাম্বার কক্ষপথ থেকে আবার 2 নাম্বার কক্ষপথ বড়, 2 নাম্বার থেকে 3 নাম্বার কক্ষপথ বড়। তাহলে টুয়াইস পার আর, যে কক্ষপথের হিসাব করতেছি সে কক্ষপথের সাথে টুয়াইস পাই গুণ করলে ওইটার বৃত্তটার বা কক্ষপথের পরিধি পাওয়া যায়। হ্যাঁ, আমি এখানে লিখে দিতে পারি যেহেতু বৃত্তের পরিধি, যেহেতু বৃত্তের পরিধি টুয়াইস পার আর, বৃত্তের পরিধি হচ্ছে টুয়াইস পাই আর, ঠিক আছে। ওকে, তো ডি ব্রগলির কথা হচ্ছে যে এই কক্ষপথের পরিধি টুয়াইস পাই আর ইজ ইকুয়াল হবে এন ল্যামডা। এখানে ল্যামডাটা কি, এখানে ল্যামডাটা হচ্ছে এই যে ইলেকট্রনটা তরঙ্গ সৃষ্টি করে করে ঘুরতেছে, এই তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য থাকবে না। তরঙ্গ দৈর্ঘ্য কি বলতে কি বুঝি, একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে যে দূরত্ব অতিক্রম করে, ধর এখান থেকে একটা তরঙ্গ শুরু হয়েছে, এই তরঙ্গটা তার মানে এখানে গিয়ে শেষ হবে না একটা তরঙ্গ, এই হিসাবে আমরা আশা করি জানি। মানে একটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। একটা পূর্ণ তরঙ্গ মানে কি, একটা পূর্ণ তরঙ্গ মানে হচ্ছে একটা বিন্দু এই জায়গা থেকে যাত্রা শুরু করে আবার এই একটা পয়েন্টে ফিরে আসছে, ঠিক আছে, এটাকে বলে একটা পূর্ণ তরঙ্গ। তরঙ্গ চ্যাপ্টারটা যখন ফিজিক্সে পড়াবো তখন বুঝবে, তবে এগুলো তো আপাতত বেসিক ক্লাস 9 10 এ পড়ে আসার কথা যে একটা তরঙ্গের দৈর্ঘ্য কি, কম্পাঙ্ক কি, ঠিক আছে। তাহলে টুয়াইস পাই আর এন ল্যামডা বলতে বুঝাই, সরি এখানে টুয়াইস পাই আর এন হবে, হ্যাঁ, টুয়াইস পাই আর এন, এন ল্যামডা বলতে বুঝাই মানে ধর 3 নাম্বার কক্ষপথের পরিধি কত হবে, হুম, তাহলে টুয়াইস পার এন হবে এন ল্যামডা মানে 3 ল্যামডা, বুঝতে পারছি আশা করি। 3 ল্যামডা বলতে কি বোঝাচ্ছে, ধর একটা, আমি যদি এখানে একটা উদাহরণ দিই, এটা 3 নাম্বার কক্ষপথ, 3 নাম্বার কক্ষপথে পরিধি হবে, এই পরিধির দৈর্ঘ্যটা হবে, পরিধি মানে কি একবার ঘুরে আসতে যে দ্রুত অতিক্রম হয়, ঠিক আছে, পরিধি সমান হবে এন ল্যামডা। এন ল্যামডা বলতে কি এখানে এন নাম্বার বলতে 3 3 বুঝাচ্ছি না, মানে 3টা তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে, 1 2 3, বুঝতে পারছি, 3টা তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে 3টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে। কক্ষপথ সংখ্যা যত ঠিক ততটাই পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি আরেকটা টপিক লিখতে পারি, এই অঙ্কটা কিন্তু একদম বক্স আকারে বক্স করে ফেলবি, কারণ এই অঙ্কটা থেকে অনেক কিছু শিখতে হচ্ছে যেগুলো আগে শেখানো হয়নি, এটা কোনো নতুন টপিক। কক্ষপথ সংখ্যা যত ওই কক্ষপথে পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে ততটা, ওই কক্ষপথে পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে ততটা, পূর্ণ সৃষ্টি হবে ততটা, পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে ততটা। 3 নাম্বার কক্ষপথে 3টা পূর্ণ তরঙ্গ দেখা যাবে, 3টা পূর্ণ তরঙ্গ মানে কি, 3টা তরঙ্গ দেখা যাবে চলার পথে, এই যে 1 2 3, ঠিক আছে, 3টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে। এখানে তো আমি অনেকগুলো দেখাই দিচ্ছি, অনেকগুলো পূর্ণ তরঙ্গ, জাস্ট বোঝার সুবিধার্থে, ঠিক আছে। কক্ষপথ সংখ্যা যত ওই কক্ষপথে পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে ততটা, সৃষ্টি হবে ততটা, ঠিক আছে। তাহলে আমরা এখন একটা সূত্র পেয়েছি, টুয়াইস পাই আর এন সমান এন ল্যামডা। টুয়াইস পাই আর এন কি কক্ষের পরিধি, কক্ষপথের পরিধি, তাহলে পরিধি সমান কত হবে, পরিধি সমান হবে যে, এখন একটা কথা চিন্তা কর, পরিধি মানে কি একটা বৃত্ত পথে বৃত্তাকার পথে ঘুরে আসলে যে দূরত্বটা অতিক্রম হয়, এটা বৃত্তের ক্ষেত্রে সূত্রটা কি টুয়াইস পার এন। তার মানে এখন একটা চিন্তা কর, ট্রিবগলি বলছে যে ইলেকট্রনটা ঘুরে আসে তরঙ্গ আকারে, ঠিক আছে। তার মানে এখন আমরা জানি যে এন তম কক্ষপথে এন সংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে, হ্যাঁ। তো 3 নাম্বার কক্ষপথে 3টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হলো, তো 3টা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যকে যদি যোগ করে দিই, তাহলে এটাই তো বৃত্তের পরিধি হয়ে যাচ্ছে না, কারণ 3টা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য, একটা পূর্ণ তরঙ্গ সমান একটা ল্যামডা, তাহলে 3 ল্যামডা সমান, আমরা আবার মানে এদিক থেকে যাত্রা শুরু করলে যদি 3টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, 3টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হলে আমরা 3টা ল্যামডা সমান আবার এদিকে ফিরে আসতেছি না, এটাই তো পরিধি, এটাই বুঝাইছে, ঠিক আছে সূত্রটা। তাহলে আমাদের কি বলছে, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, এই যে তরঙ্গ ল্যামডা বের করতে বলছে, তো ল্যামডা বের করতে পারবো না, ল্যামডা কিভাবে বের করবো, ল্যামডা আমরা এটা পরের পেজে করি, ঠিক আছে। তাহলে আমরা কি জানছি, টুয়াইস টুয়াইস পাই আর এন ইজ ইকুয়াল এন ল্যামডা, তাই তো। টুয়াইস পাই আর সমান যদি এন ল্যামডা হয়,
এখানে ল্যামডাটা কিন্তু আবার ভিন্ন। ল্যামডাটা হচ্ছে যে ইলেকট্রনের চলার পথে যে তরঙ্গ আকারে ঘুরে সেটার কথা বলছে। আর আমরা যদি যে ল্যামডার কথা বলছি এটা হচ্ছে এক কক্ষপথ থেকে আর কক্ষপথে গেলে যে শক্তিটা বিকিরণ করে ওটার যে কি তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা Rn সমান পাইছি না গত পৃষ্ঠা থেকে? কিন্তু Rn সমান তখন আমাদেরকে বলে নাই যে এসআই এককে বের করো, সে নাম আর্মস্ট্রমে রেখে দিয়েছিলাম, কিন্তু এখন তো আর্মস্ট্রমে রাখলাম না, কারণ আর এর মানটা আমরা অন্য একটা মান বাইর করার জন্য ইউজ করতেছি। আমরা সবসময় আর যখন একজনের মান ইউজ করে আরেকজনের মান বের করার ট্রাই করি তখন অবশ্যই তার মানটা এসআই এককে বসাইতে হবে। ঠিক আছে? এগুলো তো ছোটবেলার অঙ্ক। ঠিক আছে? তাহলে আমরা পাইছি 1.59 আর্মস্ট্রম। তো 1.59 আর্মস্ট্রম পেলে এটাকে আমরা ইয়াতে মিটার নিতে পারি না? 1.59 আর্মস্ট্রম ইন্টু 10 ইনভার্স 10 মিটার। ঠিক আছে? যেহেতু যেহেতু আমি যদি এখানে লিখে দিই, যেহেতু 1 আর্মস্ট্রং সমান 10 ইনভার্স 10 মিটার। ঠিক আছে? তাহলে আবার 1 মিটার সমান কত হবে? যদি কোনো কারণে 1 মিটার থেকে আর্মস্ট্রমে নেওয়া লাগে উল্টা হবে 10 টু দি পাওয়ার 10 আর্মস্ট্রং। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটার মানটা পেয়ে গেলাম। টোয়াইস পাই তো ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাইতে পারবি পাই এর মানটা। আর এন ল্যামডা এন কত? এন আমাদেরকে বলে দিছে কত? আমি তো ভুলে গেছি প্রশ্ন কি বলছে, তৃতীয় শক্তি স্তরে। ঠিক আছে? তার মানে n ইকুয়ালস 3 আর আমাদের তো ল্যামডাই বের করতে বলছে। সুতরাং ল্যামডা ইজ ইকুয়াল কত হবে? টোয়াইস পাই ইনটু 1.59 ইনটু 10 ইনভার্স 10 ডিভাইড বাই 3। তাহলে এখানে ল্যামডার মান আসে, আমি যদি ক্যালকুলেটর বসাই একটু ভিডিওটা পজ করে, তাহলে আচ্ছা, তাহলে ক্যালকুলেটরের মান আসছে যে 3.33 ইন্টু 10 ইনভার্স 10 মিটার। ঠিক আছে? আচ্ছা, কোনো কারণে যদি এটা এখন এই মানটাকে যদি আংস্ট্রমে নিতে বলে কি বলবো? আংস্ট্রমে নিতে গেলে কি হবে? আংস্ট্রমে নিতে গেলে আমরা কি জানি 1 মিটার সমান 10 ইনভার্স 10 আংস্ট্রম। তাহলে এত মিটার সমান কত হবে? 3 ইন্টু 3 3 10 ইনভার্স 10 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 10 আংস্ট্রম। আমি একেবারে মিটার থেকে আংস্ট্রম, আংস্ট্রম থেকে মিটারে কনভার্ট করা শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে? তাহলে ব্যাপারটা হচ্ছে পরবর্তী অঙ্কগুলোর ক্ষেত্রে আমি একেবারে বুঝে গেলে হবে। 3.33 আংস্ট্রম। বুঝতে পারছি আশা করি। আংস্ট্রম থেকে কিন্তু মিটার অনেক একটা বড় মান। 1 মিটার সমান 10 টু দি পাওয়ার 10 আংস্ট্রম। তার মানে আমরা যখন আংস্ট্রম থেকে মিটার নিব, যে মানটা আংস্ট্রমে বড় লাগতেছে সেই মানটা মিটার অনেক ছোট হয়ে যাবে, সেজন্য 10 ইনভার্স ইনভার্স 10 10 ইনভার্স 10 মানে 10 ইনভার্স 10 দিয়ে গুণ করা লাগে। ইনভার্স ইনভার্স মানে কি আরো ছোট করে বলবে না? কারণ যে মানটা আংস্ট্রমে বড় এই মানটা মিটার অনেক ছোট লাগবে। কারণ কেন? মিটার আংস্ট্রমের থেকে অনেক বড় একটা একক। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে? তাহলে এই অঙ্কটাও গেল। তারপর আমাদের কি বলছে? হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন একটি প্রোটনকে কেন্দ্র করে এত অ্যাংস্ট্রম ব্যাসার্ধ বিশিষ্ট অরবিটের আবর্তন করতেছে। ইলেকট্রনটির কণিক ত্বরণ নির্ণয় করো। কণিক ত্বরণ নির্ণয় করো। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে দিতে পারি, কণিক ত্বরণ এটার রেজাল্ট 0 আসবে। আমি প্রশ্ন দেখার সাথে সাথে বলে দিচ্ছি এটার রেজাল্ট 0 আসবে। কেমনে বলছি? এটা কেমনে বলছি একটু পরে বুঝাচ্ছি। এই প্রশ্নটা যদি কোনোদিন এমসিকিউতে আসে তাহলে তোদের অঙ্ক করা লাগবে না। কণিক ত্বরণ বের করতে বলছে না, ইলেকট্রনের কণিক ত্বরণ বের করতে বললে বুঝবি এটা 0 আসবে। ঠিক আছে? কেমনে আসবে আমি এটা আনসারটা বলি, মানে একদম ব্যাখ্যা করতেছি ম্যাথমেটিক্যাল টার্ম হিসেবে। সলিউশন, সলিউশন কেমনে হবে? হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন একটি প্রোটনকে কেন্দ্র করে 0.5 আংস্ট্রম ব্যাসার্ধ বিশিষ্ট অরবিটে ঘুরতেছে। ঠিক আছে? খুব ভালো কথা। ঠিক আছে? আমরা কি জানি? আমরা জানি না যে আমরা জানি যে Rn is equal, যদি শর্টকাট ফর্মুলা বসাই 0.53 ইন্টু n স্কোয়ার হয়, আর এককটা কিছু হয় আংস্ট্রমে হয়। হ্যাঁ, আংস্ট্রমে হয়। তো এখানে বলেই দিছে 0.53 আংস্ট্রম ব্যাসার্ধ বিশিষ্টে ঘুরতেছে। তার মানে অরবিটালটার ব্যাসার্ধ 0.53 আংস্ট্রম। তাহলে 0.53 আংস্ট্রম হবে অরবিটাল ব্যাসার্ধ। আর 0.53 আংস্ট্রম যদি অরবিটালের ব্যাসার্ধ হয়, হ্যাঁ, তাহলে n এর মান অবভিয়াসলি 1। n এর মান অবভিয়াসলি 1, কারণ আর এর ব্যাসার্ধ কত বলে দিছে? 0.53। ঠিক আছে? তো 0.53 রেজাল্ট একমাত্র কখন আসবে? যখন n এর মান 1 হবে, কারণ n দিয়ে গুণ করলে এটা 0.53 আসে। তাহলে আমরা তাও একটু ভেঙে করে দিচ্ছি। ঠিক আছে? এখান থেকে সুতরাং n এর মান যদি n মানে যদি n সরাসরি n এর মান বের করো, n এর মান বের করলে n স্কয়ার যেটা সেটা রুট হয়ে যাবে, 0.53 ডিভাইড বাই 0.53 না 0.53, হ্যাঁ, আংস্ট্রম না? তাহলে 0.53 কে 0.5 দিয়ে ভাগ করলে 1 আসে, আর 1 কে রুট করলে 1 ই আসে। ঠিক আছে? তাহলে সরি, এখানে তো আর আংস্ট্রম হবে না, কারণ n এর একক তার আংস্ট্রম না। তাহলে 1 নাম্বার কক্ষপথের কথা বলছে n is equal 1, এটা বের করতে পারছি। তো এই ইলেকট্রনটির কণিক ত্বরণ নির্ণয় করো বের করতে বলছে।
ঠিক আছে, ইলেকট্রনটির কণিক ত্বরণ নির্ণয় করো। তাহলে কণিক ত্বরণ কি হবে? কণিক ত্বরণ আমরা যদি বলি, আচ্ছা আমরা এটা বের করতে পারছি যে কক্ষপথ সংখ্যা 1 এর কথা বলতেছে, মানে 1 নম্বর কক্ষপথের কথা বলতেছে। তাহলে আমরা যদি এখন এটা একটু এপাশে নিয়ে আসি, আমাদেরকে একটা থিওরি বুঝতে হবে। থিওরিটা ফিজিক্সের থিওরি, ঠিক আছে? থিওরিটা বুঝিনি, এখানে একটু হালকা করে ফিজিক্সে পড়াই দিই, ঠিক আছে? তোদেরকে তো আমরা ফিজিক্স পড়াই, তো এগুলো তো আলটিমেটলি লাগবে। ফিজিক্সের থিওরি, ঠিক আছে? একদম সহজ থিওরি, দুনিয়ার ইজি অঙ্ক এগুলো সব, ঠিক আছে? থিওরি। আচ্ছা, আমরা স্মরণকে কি বলি? ফিজিক্সের স্মরণকে আমরা এক্স বলি, ঠিক আছে? স্মরণ ইজ ইকুয়াল এক্স, ধরলাম এক্স, ঠিক আছে? আর রৈখিক বেগকে কি বলি? রৈখিক বেগকে আমরা বলি ভি। রৈখিক বেগ ইজ ইকুয়াল ভি, ঠিক আছে? আর রৈখিক ত্বরণ কত হয়? রৈখিক ত্বরণ হচ্ছে যে, রৈখিক ত্বরণ হচ্ছে যে এ। রৈখিক ত্বরণ কি? এ, ঠিক আছে? আচ্ছা, ব্যাগ বলতে কি বুঝাই? ব্যাগ বলতে, আচ্ছা, একটা বস্তুর ব্যাগ, একটা বস্তুর ব্যাগ ধর 10 ms per 1, এটা দ্বারা কি বোঝায়? বস্তুটা প্রতি সেকেন্ডে 10 মিটার অতিক্রম করতেছে। প্রতি সেকেন্ডে কত? 10 মিটার অতিক্রম করতেছে। পার সেকেন্ডে 10 মিটার যাচ্ছে, ঠিক আছে? এটা তো ব্যাগ, মানে তার মানে বস্তুটার স্পিড বুঝিয়ে দিচ্ছে ব্যাগ, ঠিক আছে? তাহলে ব্যাগ ইজ ইকুয়াল আমরা বলতে পারি যে সরণ x ডিভাইড বাই টি, ঠিক না? x ডিভাইড বাই টি, সরণ ডিভাইড বাই টি, মানে প্রতি সেকেন্ডে, মানে প্রতি একক সময়ে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে। ধর টি সময়ে x পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে? x ডিভাইড বাই টি, তার মানে এটাই তো ব্যাক, এটাই তো ব্যাক, প্রতি একক সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে? তার মানে আমরা লিখতে পারি, আমরা এখন লিখতে পারি, আমরা রৈখিক বেগের সূত্র জানি, বি এর সূত্র জানছি, হ্যাঁ? বি এর সূত্র তাহলে কি? বি এর সূত্র হবে যে বি ইজ ইকুয়াল এক্স বাই টি, ঠিক না? তো আমরা যদি অন্তরীকরণ হিসেবে লিখি, অন্তরীকরণ, ডিফারেন্সিয়েশন, এগুলো ম্যাথে করার কথা, ফার্স্ট ইয়ারে ম্যাথে করার কথা। অন্তরীকরণ মানে কি? ঠিক আছে, আমরা যদি একদম ক্ষুদ্র একটা একক নিয়ে করি, মানে একদম ক্ষুদ্র ভি নিয়ে করি, তখন আমরা অন্তরীকরণ করি আর কি। তাহলে এটা আমরা লিখতে পারি না, মানে কি বলে এটাকে, মানে ভি ইজ ইকুয়াল ডিএক্স ডিভাইড বাই ডিটি, মানে অন্তরীকরণ আকারে লিখছি আর কি, তেমন কিছু না, ঠিক আছে? ডিএক্স ডিভাইড বাই ডিটি। তাহলে এ সমান আমরা কি জানি? আমরা আবার এ সমান জানি যে এ সমান হচ্ছে প্রতি একক সময়ে কি পরিমাণ ব্যাগ বাড়তেছে, ঠিক আছে? মানে ব্যাগের স্পিডটা প্রতি একক সময় কিভাবে বাড়তেছে, তার মানে বি ডিভাইড বাই টি। এগুলো তো একদম ক্লাস 9 এ ফিজিক্সে পড়ে আসার কথা। তাহলে এই সূত্রটা আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে লিখতে পারি কি? ডিবি ডিভাইড বাই ডিটি, ঠিক আছে? এটা হচ্ছে রৈখিক ত্বরণ, রৈখিক ব্যাগের ক্ষেত্রে। আমরা যদি এখন কণিক সরণ হিসাব করি, কণিক সরণ কি হিসাব করা হয়? আমি যদি কণিক সরণটা অন্য কালার দিয়ে লিখি, কণিক সরণটা হিসাব করা হয়, কণিক সরণটা হিসাব করা হয়, কণিক সরণ ইজ ইকুয়াল হচ্ছে থিটা। কণিক সরণ ইজ ইকুয়াল কত? থিটা। থিটাটা কি ভাই? থিটাটা কি আমি বুঝাচ্ছি। আর আরেকটা কথা মনে রাখতে হবে, কণিক ব্যাগ, কণিক ব্যাগ, কণিক ব্যাগ ইজ ইকুয়াল, তার মানে সরণ ডিভাইড বাই টি। কণিক সরণ যদি থিটা হয়, তাহলে টি হবে, থিটা ডিভাইড বাই টি, ঠিক আছে? তো থিটা ডিভাইড বাই টি কে আমরা যদি ডিফারেন্সিয়েশন আকারে লিখি, তাহলে ডি থিটা ডিভাইড বাই ডিটি, ঠিক আছে? আর কণিক, ঠিক আছে, আর কণিক ব্যাগ এখন হচ্ছে কণিক ত্বরণ। কণিক ত্বরণ তাহলে কি হবে? কণিক ব্যাগ ডিভাইড বাই টি, ঠিক আছে? আমরা এখন ডাইরেক্ট লিখে ফেলতেছি যে কণিক ব্যাগকে আসলে ওমেগা দিয়ে প্রকাশ করে, ঠিক আছে? কণিক ব্যাগকে ওমেগা দিয়ে প্রকাশ করে, ঠিক আছে? ওমেগা, তাহলে ওমেগা সমান যদি ডি, তাহলে ডি ওমেগা ডিভাইড বাই ডিটি হবে, ঠিক না? ঠিক সেভাবে রৈখিক ব্যাগে যেভাবে সূত্রগুলো বসছে, এটা কণিক ব্যাগের ক্ষেত্রে বসবে, যে প্রতি একক সময় কি পরিমাণ ব্যাগ বাড়তেছে, কিন্তু এই ক্ষেত্রে কি বাড়তেছে? কণিক ব্যাগ বাড়তেছে, তাহলে কণিক ত্বরণ হবে কণিক ব্যাগ ডিভাইড বাই সময়। তো এটা ডিফারেন্সিয়েশন আকারে লিখলে ডি ডি ওমেগা ডিভাইড বাই ডিটি, কারণ ওমেগা মানে কি? ওমেগা বলতে বোঝায় কণিক ব্যাগ, ঠিক আছে? আচ্ছা, কণিক সরণটা কিভাবে হয়? আমি যদি একটু একটা বৃত্ত আঁকি, কারণ বৃত্তাকার পদ্ধতিতে কণিক ব্যাগটা দেখা যায়। এই যে বৃত্ত আঁকলাম, ঠিক আছে? তাহলে এটা যদি একটা বৃত্ত আঁকি, তাহলে এটা ছিল, এটা তো বৃত্তের কেন্দ্র, এটা বৃত্তের কেন্দ্র, বস্তুটা ধর এখানে ছিল, কোথায় ছিল? এখানে ছিল, এখানে ছিল, ঠিক আছে?
আচ্ছা বস্তুটা ধর এখানে ছিল, তাহলে এখানে ধর একটা বস্তু ছিল, সরি বস্তুটা ধর এখানে ছিল, ঠিক আছে, এই জায়গায় বস্তুটা ছিল। তো বস্তুটা কণিক বেগ মানে কি, বৃত্তাকার কক্ষপথে যখন ঘুরে, বৃত্তাকার কক্ষপথে যখন ঘুরে তখন এটাকে বলে কণিক বেগ, ঠিক আছে। তো বৃত্তাকার কক্ষপথে যখন ঘুরতেছে ওর একটা ব্যাগ আছে, এই ব্যাগটাকে বলা হয় কণিক বেগ, ঠিক আছে। তো ঘুরতে ঘুরতে ধরো কোনো কারণে এই জায়গায় আসছে, কোন জায়গায় আসছে, এই জায়গায় আসছে, ঠিক আছে। তাহলে আগে ছিল ওই জায়গায়, এখন আসছে এই জায়গায়। তাহলে এখন তুই কিভাবে বুঝবি যে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এই যে কোণ, একটা কোণ উৎপন্ন করবে না, যেটা বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে কণিক সরণ, ঠিক আছে, কণিক সরণ। এটাই কণিক বেগের ক্ষেত্রে এটা হচ্ছে সরণ হিসেবে কাজ করে কোণটা, ঠিক আছে। তাহলে বুঝতে পারছি আশা করি। আগে এই অবস্থানে ছিল ধর, এটা এখন বি অবস্থানে আসছে, তাহলে চিত্রটা এখন কমপ্লিট হয়েছে। তাহলে এগুলো হচ্ছে থিওরি ছিল, থিওরি গুলো অঙ্কটা করার আগে থিওরি একটু বুঝে দিছি। আর আমরা একটু আগে যে অঙ্কটা করছি এখান থেকে জানতে পারছিলাম যে এটা 1 নাম্বার কক্ষপথের কথা বলতেছিল, এই যে 1 নাম্বার কক্ষপথের কথা অঙ্কটাতে বলতেছিল। তাহলে এখন আমরা অঙ্কটাতে আগে আমাদেরকে কি কি বের করতে হচ্ছে, ইলেকট্রনটা কণিক তরঙ্গ কত এটা বের করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কণিক তরঙ্গ কত এটা বের করার আগে আমাদেরকে অবশ্যই আমরা আমরা কি জানি, আমরা জানি, আমরা একটু আগে সূত্রের ফর্মুলা পড়ে আসছি, ফর্মুলার করতে গিয়ে সেটা গত গত ক্লাসগুলোতে দেখাই আসি। আমরা জানি, আমরা কি জানি, বি এন ইজ ইকুয়াল ওমেগা এন ইন্টু আর এন, তাই না? এই সূত্র কিন্তু ফিজিক্সও কাজে লাগবে, তো এই সূত্র একদম মুখস্থ রাখতে হবে। রৈখিক বেগ সমান কণিক বেগ ইন্টু যে বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে ওই কক্ষপথের ব্যাসার্ধ। শুধু কক্ষপথ না, যে বৃত্তাকার পথে ঘুরতেছে, এটা ইলেকট্রনের কথা যেহেতু বলতেছে, তাহলে এখানে কক্ষপথের সংখ্যা কোনটা, মানে এন, এন সমান কত এটা হিসাব করা লাগতেছে, ঠিক আছে। কিন্তু একটা মানুষ তো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে, একটা সাইকেল দিয়ে তো তুই বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারস, তখন বৃত্তাকার কক্ষপথে ঘুরলে তোর রৈখিক বেগও কাজ করবে, কণিক বেগও কাজ করবে। রৈখিক বেগ কি, কণিক বেগ কি, এগুলো আমি পড়ায় দিয়ে আসছি, ঠিক আছে। আশা করি এগুলা গত ক্লাসগুলো মনোযোগ দিয়ে করছস, খরচ না এটা আমি জানি, কারণ তোরা ফাঁকিবাজ। ওকে, তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে হবে আমরা এই বলতে পারি ওমেগা এন ইজ ইকুয়াল, যে যেহেতু আমাদেরকে কণিক বেগ বের করতে হবে, আগে কণিক বেগ বের করতে পারলে না তারপরে না আমরা ইয়াতে যেতে পারবো, বিএন ডিভাইড বাই আর এন, ঠিক আছে, তাই না? এখন আমরা বিএন কত জানি, বিএন হচ্ছে যে আমরা শর্টকাট ফর্মুলা জানি, শর্টকাট ফর্মুলা হচ্ছে যে বিএন এর শর্টকাট ফর্মুলা হচ্ছে যে বিএন ইজ ইকুয়াল, শর্টকাট ফর্মুলা কি জানি, 21.78 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু 1 বাই এন, তাই না? তো 1 বাই এন, এখানে এন তো এক হবে, এক হলে এক এক কাটাকাটি চলে গেছে, তার মানে বিএন এটাই 21.78 ইন্টু 10 টু দি পাওয়ার 5। বি এর ক্ষেত্রে একক নিয়ে ঝামেলা না, শর্টকাট ফর্মুলা বসা আর লঙ্গার বসা, মিটার মিটার পার সেকেন্ডে একক আসে, যেটা আছে একক, ঠিক আছে। তাহলে আমরা এই এটার মান বসাই দিলাম 21.78 ইন্টু 10 টু দি পাওয়ার 5, হ্যাঁ। আর আর এর মান কত পাইছি, 0.53 আংস্ট্রম পাইছি, এটাকে ইয়াতে নিতে হবে না, মিটারে নিতে হবে না, যেহেতু এস এককে বসাই তারপর আমরা ইয়া বের করি, মান বের করি, ঠিক আছে। একজনের মান ইউজ করে যখন আরেকজনের মান বের করবো, তখন যার মান ইউজ করতেছি তার মানটা অবশ্যই এস এককে বসাইতে হবে, কথাটা আবার বলে দিলাম। তাহলে ওমেগা এন মানে কণিক বেগ, কণিক বেগের মান পাওয়া গেছে 4.109 ইন্টু 10 টু দি পাওয়ার 16 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। ওকে, এই মানটা একটা ধ্রুবক, এই মানটা একটা ধ্রুবক, এই মানটা কেন একটা ধ্রুবক এখানে আমাদের হিসাব রাখতে হবে, এই মানটা কেন ধ্রুবক, এই মানটা এই কারণে ধ্রুবক, ব্যাখ্যা, ঠিক আছে। আচ্ছা ব্যাখ্যাটা একটু পরে করি, ধ্রুবক কেন এটা পরে করি, ঠিক আছে। এখন আমাদেরকে বলছে কণিক ত্বরণ কত, কণিক ত্বরণ মানে আলফা, কণিক ত্বরণকে আলফা দিয়ে প্রকাশ করে, কণিক ত্বরণ আলফা ইজ ইকুয়াল কত হবে, ডি অফ ওমেগা ডিভাইড বাই ডি অফ টি, তাই না? একটু আগে দেখে আসলাম, এই যে কণিক ত্বরণ সমান ডি ওমেগা ডিভাইড বাই ডিটি। তাহলে এখন যদি আমরা করি, তাহলে ওমেগার মান তো আমরা পেয়ে গেছি, তাহলে আমরা এটা বলতে পারি ডি অফ ডিটি ডিভাইড বাই, ডিভাইড বাই বলতেছি, এটাকে অন্তরীকরণ করলে যা হয়, ঠিক আছে, 109 ইন্টু 10 টু দি পাওয়ার 16। এখন এটা একটা কনস্ট্যান্ট না, ধ্রুবক মান না, কারণ এখানে কি টি এর কোনো নাম নিশান আছে, এই মানটাতে কোনো টি আছে, টি না থাকলে মানে কি, টি না থাকলে আমরা কি ডিটি দিয়ে আমরা এটাকে অন্তরীকরণ করতে পারবো? এটা একটা কনস্ট্যান্ট মান না, এটার জন্য একটা কনস্ট্যান্ট মান না, আর কনস্ট্যান্ট মানকে আমরা যখন অন্তরীকরণ করি তখন মান কি আসে, জিরো আসে, তার মানে কণিক ত্বরণ শূন্য আসছে। এটা শূন্য আসবে আমি আগেও বলে দিছিলাম, যখন প্রশ্ন দেখার সাথে সাথে বলে দিছিলাম এটার উত্তর শূন্য আসবে, কেন আসবে বলছিলাম, কারণ এটা আমি বলছিলাম ম্যাথ করার পরে বুঝাবো।
তো এটা ম্যাথ করে বুঝাই দিচ্ছি এটার মান শূন্য, কিন্তু আমি ম্যাথ না করলে কেমনে বুঝবো এটা শূন্য? ব্যাখ্যা, এটার জন্য হচ্ছে ব্যাখ্যা আসতেছে। ব্যাখ্যাটা কি? কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রন সমকোণিক বেগে ঘুরে, ঠিক আছে? মানে কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রন সমকোণিক বেগে ঘুরে, ইলেকট্রন সমকোণিক বেগে ঘুরে। সমকোণিক বেগে ঘুরলে যেহেতু সমবেগে ঘুরতেছে তার মানে কোনো ত্বরণ থাকবে না, কণিক ত্বরণের মান সর্বদা শূন্য হয়, ঠিক আছে? তার মানে ইলেকট্রনের ক্ষেত্রে কণিক ত্বরণের মান সর্বদা শূন্য, কোনো কণিক ত্বরণ থাকবে না। হ্যাঁ, কারণ সমবেগে ঘুরতেছে, কণিক সমবেগে ঘুরতেছে, ঠিক আছে? কণিক ত্বরণের মান সর্বদা শূন্য হয়, সর্বদা শূন্য হয়। যেতে পারছি আশা করি। তাহলে এটা ছিল আমাদের ম্যাথ, এই ম্যাথটাও শেষ হলো। এখন হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ। আজকে অনেক ম্যাথ করবো, মোটামুটি আমি যে টাইপের ম্যাথ দিচ্ছি বা যে টাইপের ম্যাথগুলো আমি কালেক্ট করছি এই টাইপের ম্যাথগুলো থেকে আসবে, ঠিক আছে? কারণ এর আগে অনেককে পড়াই ফেলছে অলরেডি, এই টাইপের এর বাইরে ম্যাথ আসেনি। হুম। তারপর হচ্ছে কি, তাও তোরা বইয়ের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করিস। আমরা আপাতত আমরা বলতেছি আজকে এস এককে করতেছি, সিজিএস এককে কেমনে করে এটা আমরা পরে দেখাই দিব, ঠিক আছে? নেক্সট লেকচার গুলাতে। তাহলে সলিউশন, এটা এটা কি বলছে, এটা প্রশ্নটা আমরা একটু পড়ে নিই। প্রশ্নটা বলছে যে 9.1 × 10⁻31 কেজি ভর বিশিষ্ট একটি ইলেকট্রন, তো একটা ইলেকট্রন কত এতই হয়, ঠিক আছে? এটা তো বলার কি আছে? একটা ইলেকট্রন যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে এত মিটার ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতে থাকে তবে তার কণিক বেগ কত? ঠিক আগের অঙ্কটাই, কিন্তু আগের অঙ্কটার পর আমাদের ইয়াতে যাইতে হবে না, কণিক ত্বরণ পর্যন্ত যাইতে হবে না, কণিক বেগ বের করলে হচ্ছে। তাহলে আমরা কি করব? আমরা করবো যে আমরা যদি করি, তাহলে m সমান কত দিয়ে দিছে? m সমান হচ্ছে 9.1 × 10⁻31। না দিলেও কিছুই তো না, কারণ আমরা সবাই জানি ইলেকট্রনের ভর কত, এস এককে ভর কত। হ্যাঁ, আর আমাদের আরেকটা জিনিস দিয়ে দিছে যে rn, rn is equal 0.53 × 10⁻10 মিটার। তার মানে 0.53 অ্যাংস্ট্রম আর কি, বা মানে এক নাম্বার কক্ষপথে ঘুরতেছে। কেন বুঝছি? কারণ আমরা আবার rn সমান কি জানি? rn সমান আমরা জানি না যে 0.53 × n স্কয়ার সমান 0.53 × 10⁻10। এটা আমরা জানি কিনা, ঠিক আছে? আমরা যদি জানি, আচ্ছা এখানে আর একটা জিনিস হিসাব করতে হবে, যেহেতু এককটা মিটারে দিয়ে দিছে, আমাদের এককটা কিসে দিয়ে দিছে? 0.53 × 10⁻10 মিটার, মিটারে দিয়ে দিছে। তার মানে আমরা কিন্তু আমরা ফর্মুলা যেটা বসাইছি এটা কিসের ফর্মুলা বসাইছি? এটা ফর্মুলা বসাইছি আংস্ট্রমের, আংস্ট্রম, কারণ শর্টকাট ফর্মুলাতে আংস্ট্রম আসে। তো আংস্ট্রমের সাথে যখন আমরা 10⁻10 গুণ করে দিই তখন এটা মিটার আসে। এখন সমান সমান, এখন দেখতে n এর মান কত আসে? এখন n এর মান 1 আসবে না, কারণ এটা কাটাকাটি চলে গেছে, এটাও কাটাকাটি চলে যাবে, ঠিক আছে? তাহলে n এর মান কত আসে? 1। কাটাকাটি চলে গেলে এখানে থাকে কত? 0.53 কে 0.5 দিয়ে ভাগ করলে 1 আসে, 10⁻10 কে 10⁻10 দিয়ে ভাগ করলে 1 আসে, এক গুণগুলো একই থাকে, স্কয়ার করলে আবার 1 আসে, ঠিক আছে? ওকে, তাহলে n সমান 1, n তম কক্ষপথ হচ্ছে 1। তারপর আমাদের কি বলছে? কণিক বেগ কত এটা বের করতে বলছে। তার মানে আমরা ইজিলি এখান থেকে বের করতে পারি, এখান থেকে আমরা ইজিলি বের করতে পারি যে bn সমান কত, কারণ প্রথমে bn বের করতে হবে, bn না বের করলে কেমন হবে? হ্যাঁ, তো bn আমরা শর্টকাট ফর্মুলা কি জানি? 21.78 × 10⁵ × 1/n, তাই তো? এখন n তো 1, তার মানে আলটিমেটলি মান এটাই থাকবে 21.78 × 10⁵ ms/1, ঠিক আছে? তাহলে এটা এখন আমাদের b এর মান পেয়ে গেছে। আমরা আবার কি জানি? আমরা জানি যে bn is equal ω(n) × rn। তাহলে আমরা এখান থেকে ইজিলি ω(n) এর মান, মানে ω1 এর মান বের করতে পারি না, কেন? n সমান কত? 1, n তো মানে এক নাম্বার কক্ষপথের কথা বলতেছে, তাহলে v1/r1। v1 কত আসছে? 21.78 × 10⁵, এটা এস একক ms/1, ms/1 এ বসাইছি, r1 এর এস এককই দেওয়া আছে, যেহেতু মিটারে দেওয়া আছে মানটা, এ দেখ মিটারে দেওয়া আছে, মিটারে, তাহলে এস এককই দেওয়া আছে, তাহলে কত হবে? 0.53 × 10⁻10, তাহলে কত আসে? তাহলে आंसर আসবে, যে ω1 সমান 4.109 × 10⁻16 রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে? কণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, কণিক বেগের একক কি? রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে?
তাহলে এটা আমাদের আনসার, তাহলে এই অঙ্কটা আমাদের শেষ। তাহলে আমাদের প্রথমে আর এর ব্যাসার্ধ থেকে আমাদের মেন বের করা হয়েছে যে এনটা কত, মানে কততম কক্ষপথের কথা বলতেছে। তো কততম মানে কক্ষপথের কথা বলতেছে, এটা যদি বের করতে পারি ওই কক্ষপথে ব্যাক কত এটা বের করে ফেলতে পারবো। তো আমরা এখান থেকে ব্যাক কত এটা বের করে ফেলছি। পরে দেখলাম যে 1 নাম্বার কক্ষপথের কথা বলতেছে, তাই এত প্যাচ নাই। ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের নেক্সট প্রশ্ন কি বলছে, নেক্সট প্রশ্ন বলছে যে বেগুনি রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কত, বেগুনি রশ্মির তরঙ্গদৈর্ঘ্য এত অ্যাংস্ট্রম হলে এর কম্পাঙ্ক আর একক একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। তরঙ্গ সংখ্যা মানে মিউ বার হিসাব করতে বলছে, আর কম্পাঙ্ক মানে এফ হিসাব করতে বলছে। আচ্ছা, তাহলে এর সলিউশন কি হবে? সলিউশন হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিছে, তরঙ্গ দৈর্ঘ্য কত, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান কত দিছে, ল্যামডা সমান দিছে 4100 আংস্ট্রম। অবশ্যই আংস্ট্রমে হিসাব করা যাবে না, এটাকে এসআই এককে নিতে হবে। 4100 সাথে যখন আমরা 10^10 গুণ করে দিই তাহলে এটা কত আসে, মিটারে চলে আসে। ওকে, তাহলে এখন আমরা কম্পাঙ্ক বের করি। কম্পাঙ্ক সমান আমরা কি জানি, এফ ইকুয়াল হচ্ছে সি বাই ল্যামডা। ঠিক আছে, সি এর মানও আছে, সি এর মান হচ্ছে 3 × 10⁸ ঠিক আছে, ল্যামডার মান কত, এই যে 4100 × 10^10। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কম্পাঙ্কের মান চলে আসতেছে। কম্পাঙ্ক এফ সমান কত আসতেছে, তাহলে এটা যদি ক্যালকুলেটর বসাই 7.317 × 10⁻14 হার্জ। ঠিক আছে, আমাদেরকে এবার বলছে তরঙ্গ সংখ্যা কত। তরঙ্গ সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, মিউ বার সমান, মিউ বার সমান হচ্ছে 1/λ। ঠিক আছে, মিউ বার সমান কত, 1/λ। তাহলে 1/4000, এটা একদম ইজি অঙ্ক, সবগুলো দুনিয়ার একদম ইজি অঙ্ক। ঠিক আছে, 4100 × 10^10। ঠিক আছে, তাহলে কত হয়, তাহলে হইতেছে যে 2.439 × 10⁻6 মিটার ইনভার্স 1। ঠিক আছে, মিউ বারের একক কি হবে, মিটার ইনভার্স 1। কেন, কারণ আমরা এটাতে মিটারে নিয়ে আসছি, এককটা মিটারে নিয়ে আসছি। হ্যাঁ, তো 1/মিটার, তো এটাকে কি লেখা যায়, মিটার ইনভার্স 1। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। তাহলে এই অঙ্কটা শেষ। আমরা এখন পরবর্তী ম্যাথে অগ্রসর হই। আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন চতুর্থ স্তর থেকে সর্বনিম্ন শক্তি স্তরে চলে আসলে, সর্বনিম্ন শক্তি স্তর মানে কি আর কি, ঠিক আছে, সর্বনিম্ন শক্তি স্তরে চলে আসলে উৎপন্ন আলো মানে আলোকের কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা। আমরা কি বলছে, একটা ইলেকট্রন যখন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যায় তখন একটা শক্তি বিকিরণ হয়। ঠিক আছে, ওই শক্তিটা হচ্ছে আলো আলো শক্তি আর কি, একটা আলো বিকিরণ হয়। ওই আলোটার তরঙ্গ দৈর্ঘ্য কত এটা বের করতে বলছে। ঠিক আছে, ওকে, আমি যদি একটু এটা বুঝাই দিই তাহলে বেসিকটা ক্লিয়ার হবে। ধর এটা হাইড্রোজেন, হাইড্রোজেনের 1 নম্বর কক্ষপথ ধর এটা। ঠিক আছে, হাইড্রোজেনের 1 নম্বর কক্ষপথ ধর এটা, এটা হচ্ছে 4 নম্বর কক্ষপথ। আমি 2 3 মাঝখানে 2 3 গুলো আঁকিনি। তো কি বলছে, ইলেকট্রনটা ইলেকট্রনটা এখান থেকে এখানে আসছে। ঠিক আছে, তা আমরা কি জানি এখান থেকে এখানে আসলে শক্তি স্তর মানে চেঞ্জ করলে তখন ওর মধ্যে একটা বিকিরণ দেখা যায়, একটা বিকিরণ সৃষ্টি হয় শক্তি স্তর চেঞ্জ করলে, এটা তরঙ্গ আকারে বিকিরণ দেখা যায়। এটা এটা অনেকটা আলোর মতন একটা আলো সৃষ্টি হয় আর কি, এই বিকিরণটা তরঙ্গ। তো এই তরঙ্গটার কি বের করতে বলছে, এই তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করতে বলছে, দৈর্ঘ্য হিসাব করতে বলছে আর কম্পাঙ্ক হিসাব করতে বলছে, আর এফ কত এটা হিসাব করতে বলছে। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এখন কি হবে, আমরা অবশ্যই যেহেতু এক শক্তি স্তর থেকে এক শক্তি স্তরে গেছে, আমরা চোখ বন্ধ করে রিডবার্গের সমীকরণ বসাই দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন একটু এই যে একটা লাইন টানি, অঙ্কটা এখান থেকে শুরু করি। তাহলে সলিউশন, তাহলে সলিউশন করলে কি দেখা যায় যে NH ইকুয়াল অবশ্যই 4, এন্ড লো হচ্ছে মানে নিম্ন শক্তি স্তর হচ্ছে 1। ঠিক আছে, কক্ষপথ কিসের থেকে কিসে গেছে আমাদের জানার দরকার নেই। 4 হচ্ছে উচ্চ কক্ষপথ, 1 হচ্ছে অবশ্যই নিম্ন কক্ষপথ হবে। ঠিক আছে, এন্ড হাই 4 এন্ড লো হচ্ছে যে 1। ঠিক আছে, এখন যখন বলছে কি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন চতুর্থ শক্তি স্তর থেকে সর্বনিম্ন শক্তি স্তরে, তার মানে আমাদেরকে একটা জিনিস বলে দিছে চতুর্থ শক্তি স্তরের শক্তি কত, আবার মানে 4 নম্বর কক্ষপথের শক্তি কত এটা বলে দিছে, 1 নম্বর কক্ষপথের শক্তি কত এটা বলে দিছে। তবে ইআরজি এককে বলছে, ইআরজি একক বলতে শক্তির একক হচ্ছে একটা ইআরজি একক মানে এনার্জি আর কি। 1 এনার্জি সমান আমরা 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 আবার কি জানি, 10⁻7 জুল। শক্তির এস একক কিন্তু জুল, তার মানে আমাদেরকে জুলে কনভার্ট করতে হবে। ঠিক আছে, ওকে,
তাহলে আমরা এখন কি বলতে পারি, এখন হইতেছে আমরা বলি যে যেহেতু বলে দিছে যে ইএইচ মানে ই হাই, যেহেতু 4 নাম্বার কক্ষপথ অবশ্যই ই হাই হবে, যেহেতু 4 নাম্বার কক্ষপথ হচ্ছে উচ্চ কক্ষপথ, তার ই হাই সমান কত হবে -1.35 ইন্টু 10 ইনভার্স 12 দিয়ে দিছে। হ্যাঁ, এটাকে আমরা জুলে নিয়ে আসবো, যেহেতু এসআই ওকে নিয়ে আসবো। এনার্জি সমান 10 ইনভার্স 7 জুল, তার মানে এত এনার্জি সমান 10 ইনভার্স 7 গুণ হবে, জুলে নিয়ে আসলাম, জুলে নিয়ে আসলে এটার মান কত আসে, এটা জুলে নিয়ে আসলে মান আসে -1.35 ইন্টু 10 ইনভার্স 19 জুল ইন্টু 10 ইনভার্স 19 জুল। ঠিক আছে, ঠিক সেম ভাবে ই লোটাকে আমরা ইয়াতে নিয়ে আসতে পারি যে -21.69 ইন্টু 10 ইনভার্স 12, হ্যাঁ, ইন্টু 10 ইনভার্স 7, 10 ইনভার্স 7 এর সাথে গুণ করলে এটা জুলে চলে আসবে, তখন মান আসে -21.69 ইন্টু 10 ইনভার্স 19 জুল। এটা একদম মুখে করে ফেলা যায়, কারণ 10 ইনভার্স 12 এর সাথে 10 ইনভার্স 7 গুণ হলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস হয়ে গেলে 10 ইনভার্স 19 হয়ে যাবে আর কি। ঠিক আছে, উপরে দুইটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যোগ হবে, কিন্তু চিহ্ন তো মাইনাস থাকবে, মাইনাস থেকে যাবে, এগুলো তো পরে আসার কথা। ঠিক আছে, ওকে। যেহেতু এক শক্তি স্তর থেকে আর শক্তি স্তরে গেছে, আমাদেরকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হলে কি করতে হবে, 1/λ ইজ ইকুয়াল, আমরা কি জানি, RH ইন্টু 1/nl স্কয়ার মাইনাস 1/n স্কয়ার। ঠিক আছে, এই যে আমরা এই তরঙ্গ দৈর্ঘ্য সমান কি জানি, এই যে যখন এক শক্তি স্তর থেকে আর শক্তি স্তরে যায় যে তরঙ্গটার সৃষ্টি হয়, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ওই তরঙ্গ দৈর্ঘ্যকে এই সূত্র দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আরেকটা তরঙ্গ শিখছি কি, ইলেকট্রনটা ঘুরার সময় তরঙ্গ আকার সৃষ্টি করতে করতে যায়, এটা হচ্ছে ডিভলিউশন কারণ, ওইটা আলাদা হিসাব। ওই ল্যামডাটা একটু আগে বুঝে আসি, ওই ল্যামডা কখন হিসাব করা হবে, এই ল্যামডা কখন হিসাব করা হবে, এটা তো আমরা ইজিলি বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে রিডবার্গ ধ্রুবকের মান কত, 1.09678 ইন্টু 10 টু দি পাওয়ার 7, nl কোনটা, অবশ্যই 1, 1/1 স্কয়ার মাইনাস 1/4 স্কয়ার। ঠিক আছে, তাহলে 1/ল্যামডার মান এটা। তো এখন যদি আমরা ল্যামডার মানে নিয়ে আসি, তাহলে ল্যামডা সমান আলটিমেটলি এটা আসে। ঠিক আছে, 1/λ যেটা সমান আসবে এটাকে আবার উল্টে দিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, মানে মান যেটা আসবে 1 কে আবার এই মান দিয়ে ভাগ করতে হবে, উল্টে দিতে হবে। তাহলে ল্যামডার মান আসে কত, 9.725 ইন্টু 10 ইনভার্স 8 মিটার। ঠিক আছে, তাহলে এত মিটার চলে আসলে আমাদেরকে কি বলছে, কম্পাঙ্ক কত এটা বের করো। তো কম্পাঙ্ক কত এটা আমরা ইজিলি বের করতে পারি, যে এখন কম্পাঙ্ক সমান f is equal c/λ, এটা বের করতে পারি না, সরাসরি এটা বের করতে পারি, বাট এটা আমরা বের করব না, যেহেতু আমাদেরকে প্রশ্নে ক্লু দিয়ে দিছে EH আর E লোর। যদি আমরা এই ক্লুটা ইউজ করি, এই ক্লুটা ইউজ করলে তো এই দুইটা ইউজ হচ্ছে না, ইউজ না হলে প্রশ্নে তোকে নাম্বার দিবে না, এই দুইটা ক্লুকে ইউজ করে করতে হবে। আমরা কি জানি, আমরা জানি যে del E is equal HF, আবার EH মাইনাস E লো, তাই না, এটা আমরা ফর্মুলা জানি। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে এই একটা বের করতে হবে, ই হাই এর মানও আমরা জানি, ই লোর মানও আমরা জানি, ই হাই থেকে ই লো বিয়োগ করে দিব, বিয়োগ করে প্লাঙ্কের ধ্রুবক দিয়ে ভাগ করে দিব। সুতরাং এফ ইজ ইকুয়াল ই হাই মাইনাস ই লো ডিভাইড বাই এইচ। ঠিক আছে, বুঝতে পারছি, ডিভাইড বাই এইচ। তো এটার মান কত আসে, এটার মান এটা তোরা নিজেরা করতে পারবি, তাও আমি করে দিচ্ছি। ওকে, আমরা কি জানছি, তাহলে এফ ইজ ইকুয়াল ই হাই মাইনাস ই লো ডিভাইড বাই কত, এইচ। ঠিক আছে, ই হাই কত ছিল, ই হাই ছিল -1.35 ইন্টু 10 ইনভার্স 19। ঠিক আছে, মাইনাস মাইনাস, ঠিক আছে, মাইনাস 21.69 ইন্টু 10 ইনভার্স 19। ঠিক আছে, ডিভাইড বাই প্লাঙ্কের ধ্রুবকের মান কত, 6.63 ইন্টু 10 ইনভার্স 34। ঠিক আছে, তো এই মানটা বসে দিলে এখন যা আসে তাই উত্তর। তাহলে কম্পাঙ্কর মান আসে 3 ইন্টু 3.063 ইন্টু 10 এবার 15 হার্স। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের নেক্সট অঙ্ক কি বলছে, লিথিয়াম ধাতু নির্গত লাল বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য এত, ফোটন কণিক শক্তি বের করো। ঠিক আছে, এটা তো একদম ইজি ভাই, এটা তো একদম ইজি অঙ্ক, এটাতে কিছুই নেই সলিউশন। হ্যাঁ, আমাদেরকে তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা দিয়ে দিছে, ল্যামডা দিয়ে দিছে কত, ল্যামডা দিয়ে দিছে 589 ন্যানোমিটার।
ন্যানোমিটার থেকে আমরা যেহেতু ল্যামডাকে ইউজ করবো আরেকটা মান ইউজ করার জন্য অবশ্যই মিটার নিয়ে আসতে হবে। মিটারে কেমনে আনবো? 589 ইন্টু 10⁻9 মিটার। কেন? যেহেতু 1 ন্যানোমিটার সমান 10⁻9 মিটার, বা 1 মিটার সমান 10⁻9 ন্যানোমিটার। ঠিক আছে? ওকে, মিটার কিন্তু ন্যানোমিটার থেকে অনেক বড় একক, মানে আংস্ট্রম থেকে যতটুকু বড় তার থেকে একটু একটু ছোট হচ্ছে। আর আমি বুঝে যদি বলি, আংস্ট্রমে 10⁻10 মিটার, ন্যানোমিটার হচ্ছে 10⁻9 মিটার, মানে আংস্ট্রম থেকে একটু বড় হচ্ছে ন্যানোমিটার। ঠিক আছে? কিন্তু মিটার থেকে তো আলটিমেটলি ওগুলো অনেক ছোট হবে। ঠিক আছে? যে মানটা ন্যানোমিটারে এত, সেই মানটা মিটারে অনেক ছোট হবে, সেজন্য 10⁻9। আবার যে মানটা মিটারে এত এত, ওই মানটা ন্যানোমিটার অনেক বড় দেখাবে, কারণ তার মানে 10⁻9 হবে। ঠিক আছে? তাহলে মিটারে নিয়ে আসি, মিটারে নিয়ে আসার পর আমাদের আর কোনো কাজ নেই, ফোটন কণার শক্তি বের করতে, এটা বের করতে বলছে। তাহলে আমরা কি জানি? E is equal hf, ঠিক না? তো আমরা আবার h সমান কি জানি? c বাই ল্যামডা। এখন দেখছো প্রশ্নের মধ্যে কিন্তু h এর মান দেওয়া নেই, তো প্ল্যাঙ্কের ধ্রুবকের মানটা মুখস্থ রাখতে হবে, 6.63 ইন্টু 10⁻34। ঠিক আছে? c এর মান কত? 3 ইন্টু 10⁸। ল্যামডার মান কত? 589 ইন্টু 10⁻9। ঠিক আছে? তাহলে আনসার কত আসে? আনসার আসে 3.382 ইন্টু 10⁻19 জুল। ঠিক আছে? আনসার শেষ। ওকে, তারপর আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে হাইড্রোজেন পরমাণু চতুর্থতম কক্ষের ব্যাসার্ধ এত দিয়েছে, মানে 4 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ দিয়েছে, ওই কক্ষপথে ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় করো, মানে ভি বের করতে বলছে। ঠিক আছে? তো ভি বের করার জন্য আমরা তো একদম শর্টকাট ফর্মুলা বসাই দিতে পারি, শর্টকাট ফর্মুলা বসাই দিলেই তো হচ্ছে, তাই না? কিন্তু শর্টকাট ফর্মুলা এখানে বসাইতে পারবি না, যেহেতু তোকে ক্লু দিয়ে দিছে যে 4 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ এত, তার মানে ব্যাসার্ধটাকে ইউজ করে তোর গতিবেগ নির্ণয় করা লাগবে, নাহলে তো ক্লুটা দিত না, তাহলে তো আমরা শর্টকাট ফর্মুলায় বসাই দিতাম। তাহলে আমাদেরকে ফার্স্ট কি একটা অঙ্কন লং কাটে করতেই হবে, নাহলে নাম্বার দিবে না। কত দিছে ভাগ্য বলো? আর ফোরটা ব্যাসা মানে এস এককে দিয়ে রাখছে, তাহলে আমাদেরকে এটাকে আর চেঞ্জ করতে হবে না। 8.5 ইন্টু 10⁻10 মিটার। হ্যাঁ, আমরা কি জানি? তার মানে ভি ফোর সমান কত হবে, মানে আমরা কি জানি? আগে ভি এন সমান কত এটা লিখতে হবে। আমরা ভি এন সমান জানি যে vn সমান e ডিভাইড বাই রুট ওভার 4 পাই এপসাইলন নট mr। ঠিক আছে? রুট ওভার 4 পাই এপসাইলন নট এম। আমি তো সূত্র ভুলে গেছি, দ্বারা হঠাৎ করে মাথায় আসতেছে না, একদম প্রথম পেজে আমি ফর্মুলাগুলো লিখছি। এই যে vn এর সূত্র কই? 4 পাই এপসাইলন নট mrn। ঠিক আছে? সরি, হঠাৎ করে মাথা থেকে ছুটে গেছে। 4 পাই এপসাইলন নট এম আর এন। ঠিক আছে? তাহলে একটু একটু বুঝাতে পারছি আশা করি। তাহলে এখন দেখ, এই যে এখানে দেখ আর এন এর কথাটা আছে না, আর এন, এই আর এনটাকে ইউজ করতে হবে। এই যে আর এন এর মান দিয়ে দিচ্ছে, মানে আর পরের মান তো দিয়ে দিছে। এখন ইলেকট্রন কত? ইলেকট্রনের ভর আমরা কি জানি? 1.6 ইন্টু 1.6 ইন্টু কেন বলতেছি ইলেকট্রনের, সরি হ্যাঁ ঠিক আছে, 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। ইলেকট্রনের চার্জ কত? ই মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ। ঠিক আছে? ক্লাস রেকর্ড করতেছে, এখন প্রায় 2টা বাজতেছে, তো একটু ঘুম আসছে, ঘুম আসার কারণে একটু মাইন্ড ডাইভার্ট হয়ে গেছে, সরি। ঠিক আছে? 1/6 ইন্টু 10⁻19 কুলম্ব। দেখো কি হবে? কুলম্ব, কুলম্ব মানে কি? চার্জ। ইলেকট্রন বলতে কি বোঝে? ই দ্বারা কি বোঝে? ইলেকট্রনের চার্জ কত। দেখছো এখন কিন্তু প্রশ্নে এসব ক্লু দেওয়া নেই, তার মানে এগুলো আমাদের মুখস্থ থাকতে হবে। ঠিক আছে? রুট ওভার 4 পাই এপসাইলন নটের মান কত? এপসাইলন নটের মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻12। ঠিক আছে? এপসাইলন নটের মান পেয়েছি। এম এর মান কত? ইলেকট্রনের ভরের মান হচ্ছে, যে ইলেকট্রনের ভরের মান হচ্ছে 9.11 ইন্টু এসআই এককের মান হচ্ছে 10⁻31 কেজি। তারপর আর এন এর মান তো এখানে পাইছি 8.5 ইন্টু 10⁻10। ঠিক আছে? 8.5 ইন্টু 10⁻10। ঠিক আছে? তাহলে আনসার কত আসে? এটা ক্যালকুলেটর বসাই দিলে আমাদের আনসার আসবে 5.45 5.45 ইন্টু 399 টু 10⁻5 ms/1। ঠিক আছে? এই মানগুলো কিন্তু তোরা নিজেরা ক্যালকুলেটর বসে বসে প্র্যাকটিস করবি। এই মানগুলো অবশ্যই নিজেরা ক্যালকুলেটর বসে বসে প্র্যাকটিস করবি, কারণ ক্যালকুলেটর টিপা একটা
স্কিল, ঠিক আছে? যেহেতু তোরা মাত্র ফার্স্ট ইয়ার উঠছস, ক্যালকুলেটর ইউজ করা এত ইজি হবে না, এই মানগুলা বের করা এত ইজি হবে না, ঠিক আছে? তো আমি তো এখন মুখে মুখে বলে দিচ্ছি, করে দিচ্ছি সব, ঠিক আছে? তাই সহজ লাগতেছে, নিজেরা না করলে কখনো বুঝবি না অঙ্কগুলো আসলে সহজ না কঠিন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের নেক্সট অঙ্ক যাই। হাইড্রোজেন পরমাণু, মোটামুটি যতদূর অঙ্ক আসতে পারে আজকে সব অঙ্কগুলো করাই করতেছি, মানে গত ক্লাস থেকে এতদিন যা যা বসছি এই টপিকগুলো নিয়ে কি কি অঙ্ক আসতে পারে মোটামুটি এগুলো আজকে ক্লিয়ার করে ফেলতেছি, ঠিক আছে? তারপর হাইড্রোজেন পরমাণু যখন চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে স্থানান্তরিত হয় তখন সৃষ্ট বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য কি হবে এবং বিকিরণের বর্ণটা কি হবে? এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। যেহেতু এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে গেছে, তার মানে আমাদেরকে রিডবার্গ ধ্রুবক ইউজ করতে হবে। রিডবার্গ ধ্রুবক আমরা কি জানি? হ্যাঁ, রিডবার্গ ধ্রুবক বলতেছি, মানে রিডবার্গ সমীকরণ ইউজ করতে হবে। সলিউশন প্রথমে আমাদের কত NH কত? NH অবশ্যই 4, N হচ্ছে 2, ঠিক আছে? কিসের থেকে কিসে গেছে আমাদের জানার দরকার নেই। 2 অবশ্যই নিম্ন কক্ষপথ, 4 অবশ্যই উচ্চ কক্ষপথ, ঠিক আছে? তাহলে আমরা এখন এখান থেকে জানতে পারি। এখন আমরা ইজিলি এখান থেকে 1 বাই ল্যামডা, আমি সূত্রটা লিখতেছি না, একদম ডাইরেক্ট বসাই ফেলতেছি। RH, RH মানে কি? রিডবার্গ ধ্রুবকের মান 1.0967 ইন্টু 10⁻⁷, এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবকের মান। 1 বাই NL স্কয়ার, NL কোনটা? 2, 2 স্কয়ার মাইনাস 1 বাই 4 স্কয়ার, ঠিক আছে? তাহলে এটার মান কত আসে? তাহলে তখন আসবে যে এটার ওভারঅল মান আসবে 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল, 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল আসবে 2.0546 ইন্টু 10⁻⁶, ঠিক আছে? তাহলে এখন কি হবে? তাহলে এখন আমরা যদি ল্যামডার মান আনি তাহলে এটা উল্টে যাবে, 1 ডিভাইড বাই 2.0546 ইন্টু 10⁻⁶। এই অঙ্কগুলো কিন্তু তোরা ডিটেলসে করবে, আমি তো এতক্ষণ করাই দিয়ে আসছি সেম অঙ্ক, এগুলো নিজেরা যাতে প্র্যাকটিস করো তাই আমি 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 যে নোট খাতায় একদম ফুল অঙ্ক পাই, আমি তো একটু শর্টকাটে পড়ে ফেলতেছি এখন, কারণ একবার তো বুঝে গেছো পুরো, এখন ভিডিওটা লেন্দি করে লাভ নেই, ঠিক আছে? তাহলে ল্যামডা সমান কত হবে? ল্যামডা সমান হবে যে 4.8627 ইন্টু 10⁻⁷ মিটার, 10⁻⁷ মিটার, ঠিক আছে? আমরা দৃশ্যমান আলোর কিছু তরঙ্গ দৈর্ঘ্য পড়ে আসছিলাম, যে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য এত ন্যানোমিটার থেকে এত ন্যানোমিটার, বেনিয়া সহ কলা নীল, নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এত মিটার, এত ন্যানোমিটার থেকে এত ন্যানোমিটার। তো হিসাবগুলো ছিল যে ন্যানোমিটার দিয়ে, তাই না? তো আমাদের হিসাবটা আছে এখন কত মিটারে আছে না? তো মিটারটাকে আমরা ন্যানোমিটারে নিয়ে গেলে হচ্ছে, ন্যানোমিটারে কেমনে নিব, মিটার থেকে ন্যানোমিটার কেমনে নিব, কত অঙ্কে দেখাই দিছি, ঠিক আছে? 27 ইন্টু এই মানটার সাথে যখন আমরা যেহেতু ন্যানোমিটারে নিচ্ছি, ন্যানোমিটারে যে মানটা মিটারে এত, ন্যানোমিটার আরো বড় দেখাবে, তার মানে 10⁻⁹ দিয়ে গুণ হবে। 10⁻⁹ দিয়ে যখন গুণ হবে, 10⁻⁹ দিয়ে যখন গুণ হবে তখন এটা মান আসে 486.27 ন্যানোমিটার। তো 486.27 ন্যানোমিটার মধ্যে কোন তরঙ্গ দৈর্ঘ্য পড়ে, কোন আলো তরঙ্গ দৈর্ঘ্য পড়ে? এগুলো এগুলো তো হচ্ছে যে আমি একদম চার্ট আকারে বলে দিছিলাম, চার্ট করে দিছিলাম পুরোটা, ঠিক আছে? 486 ন্যানোমিটারটা হচ্ছে যে আসমানি, আসমানি কালার করে, ঠিক আছে? গত ক্লাস পড়ে থাকলে আশা করি পারবি। আসমানি, আসমানি বর্ণ হবে, তাহলে এটা হচ্ছে আনসার, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে প্যাশন সিরিজের চতুর্থ লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত? প্যাশন সিরিজের চতুর্থ লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত? আচ্ছা, চতুর্থ লাইন, লাইন বলে দিচ্ছে মানে লাইন নাম্বার বলে দিচ্ছে, তাই না? লাইন নাম্বার যেহেতু বলে দিচ্ছে, আমরা কি হবে এখন সলিউশন করি। আমরা লাইন নাম্বার সমান কত জানি? লাইন নাম্বার, লাইন নাম্বার ইজ ইকুয়াল, আমরা জানি NH মাইনাস N লো, ঠিক আছে? তার মানে আমাদেরকে বলে দিচ্ছে লাইন নাম্বার সমান 4, ঠিক আছে? NH আমরা জানি না, আর প্যাশন সিরিজে NL সবসময় কি হবে? লাইমেন বামার প্যাশন, তার মানে N অবশ্যই 3 হবে, ঠিক আছে? এগুলো আমি কত ক্লাসগুলোতে বুঝাই দিয়ে আসছি, না বুঝে আসলে আবার ক্লাসগুলো করে, ঠিক আছে? তাহলে n এর সমান কত হবে? n এর সমান হবে মানে হাই হবে যে 4 প্লাস 3 সমান 7, তার মানে বুঝাইছে যে 7 নম্বর কক্ষপথ থেকে ইলেকট্রনটা 3 নম্বর কক্ষপথে আসবে, কারণ প্যাশনে সবসময় কি 3 নম্বর কক্ষপথেই আসবে, লাইমেন হচ্ছে সবসময় 1 নম্বর কক্ষপথে আসবে, মানে n টা সবসময় 1 নম্বর থাকবে, এরপর 2 নম্বর থেকে 1 আসতে পারে, 3 নম্বর থেকে 2 তে আসতে 1 আসতে পারে, 4 নম্বর থেকে 1 আসতে পারে। তো আমাদেরকে লাইন নাম্বার বলে দিলে আমরা লাইন নাম্বারটা থেকে জানতে পারবো যে কত নাম্বার কক্ষপথ থেকে কত নাম্বার কক্ষপথ আসছে, ঠিক আছে? কত নাম্বার কক্ষপথ আসছে এটা তো আমরা জানি, যেহেতু পার্সেন্ট, পার্সেন্ট নাম শুনে বুঝবে এন লো সবসময় 3 হবে, লাইমেন বা আমার পার্সেন্ট ব্র্যাকেট ফান, তাহলে আমি ছন্দ আকারে পড়াই দিছি। হুম, তাহলে এন হাই পেয়ে গেছি, এন হাই হচ্ছে 7, তার মানে 7 থেকে 3 আসছে, ঠিক আছে?
অ্যানলোটা সবসময় প্যাশনের 3 হবে, এটা তো আমি জানি। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করবো, এখন আবার রিডব্যাক ধ্রুবক ইউজ করবো। রিডব্যাক ধ্রুবক ইউজ করে আমরা ইজিলি মানে আমরা ইয়া বের করে ফেলতে পারতেছি, যে আমরা কি জানি, আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারতেছি। যখন ইলেকট্রনটা 7 নম্বর কক্ষপথ থেকে 3 নম্বর কক্ষপথে আসছে, তখন যে শক্তিটা ছাড়তেছে ওই শক্তিটার তরঙ্গ দৈর্ঘ্য কত, বা আলোটা ছাড়তেছে সেটা তরঙ্গ দৈর্ঘ্য কত, 1/λ ইজ ইকুয়াল। তাহলে আমরা এখন সরাসরি বসাই দিই 1.0 এর রিডব্যাক ধ্রুবকের মান কত, 1.0 ইন্টু 10 টু দি পাওয়ার 7, 1/nl স্কয়ার, nl কোনটা 3 স্কয়ার মাইনাস 1/n হাই স্কয়ার 7 স্কয়ার। ঠিক আছে, তো মান বসা দিলে ওভারঅল ল্যামডার মান আসে, ল্যামডার মান আসবে যে ল্যামডার মান আসবে যে ল্যামডা মান কিভাবে সেগুলো কত ক্লাসে কয়েকটা অঙ্কেই বুঝাই দিছি আমি। ঠিক আছে, 2 × 10⁻6, তো তোরা এমন মান আসে কিনা দেখিস। ঠিক আছে, তোরা কিন্তু একটু ডিটেলসে করবি। ঠিক আছে, আমি অঙ্কের নিয়মটা দেখাই দিচ্ছি জাস্ট, তারপর দেখ, কারণ নিজের প্র্যাকটিস না করলে আলটিমেটলি তোরা হাত আসবে না। আচ্ছা, আমাদের নেক্সট প্রশ্ন কি করছে, আমাদের নেক্সট প্রশ্ন করছে যে আমি কিন্তু অ্যাডমিশনও কভার করে দিচ্ছি, দেখ এগুলো বুয়েট টুয়েটে আসে, এত বুয়েটের অঙ্ক, তারপর বুয়েটের অঙ্ক সব এমন ভাবে মিলাইছি যেন এগুলো করলে এনাফ হয়। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে লাফ দেওয়ার ফলে সৃষ্ট বর্ণালী রেখার তরঙ্গদৈর্ঘ্য কত হবে হিসাব করো। সেম অঙ্ক আবার। ঠিক আছে, আমরা তো সেম অঙ্ক কি এন হাই সমান কত দেওয়া আছে, যদি সলিউশন দিই, সলিউশন হচ্ছে যে এন হাই সমান কত দিছে 2, এন লো সমান কত 1, তাই না? তাহলে আমরা এখন রিডব্যাক সমীকরণ ইউজ করে ইজিলি পেয়ে যাবো। এখানে রিডব্যাক সমীকরণটা সেন্টিমিটার ইনভার্স 1 এ দিয়ে দিছে, সেন্টিমিটার ইনভার্স 1 এ দিয়ে দিছে, কিন্তু আমরা সেন্টিমিটার ইনভার্স 1 এ তো রাখবো না, অবশ্যই মিটারে নিতে হবে। মিটারে নিলে এটার মান তো মুখস্থ 1.09678 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার। ঠিক আছে, এটার মান তো মুখস্থ। ঠিক আছে, এখন আমরা চাইলে এখন ইজিলি আমরা রিডব্যাক সমীকরণ ইউজ করে বাকি ব্যাপারটা হয়ে যাইতেছে। আমাদের কি বলছে 1/λ ইজ ইকুয়াল কি হবে, রিডব্যাক ধ্রুবক 1/nl স্কয়ার মাইনাস 1/n হাই স্কয়ার। ঠিক আছে, n হাই স্কয়ার, তাহলে n l এর মান আছে, সবগুলোর মান আমরা জানি। ঠিক আছে, শুধু ল্যামডার মানটা আমাদের বের করতে হবে, 1.09678 ইন্টু 10 টু দি পাওয়ার 7, আর nl কোনটা, nl হচ্ছে 1 স্কয়ার মাইনাস 1/2 স্কয়ার ড্যাশ। এখান থেকে ল্যামডার মানটা আসবে, আলটিমেটলি ল্যামডার মানটা আসবে কত, প্রথমে কিন্তু 1/λ মান আসে, 1/λ মান আসার পর এটাকে আমরা উল্টে ফেলি। ঠিক আছে, তাহলে আমি তাও এগুলো করে দিই, কারণ তোরা ভুল করবি আমি জানি ফার্স্ট ইয়ারে। 1/λ ইজ ইকুয়াল 1/λ ইজ ইকুয়াল আসে যে 8.22585 ইন্টু 10 টু দি পাওয়ার 6। ঠিক আছে, এখন তাহলে ল্যামডার মান কত হবে, ল্যামডার মান হবে 1 ডিভাইড বাই উল্টে যাবে 8.22585 ইন্টু 10 টু দি পাওয়ার 6, তাহলে এই মানটা কত আসবে, এই মানটা আসবে 1.21567 ইন্টু 10 ইনভার্স 7 মিটার। ঠিক আছে, আমি কিন্তু ক্যালকুলেটর বসাবার সময় এগুলো ভিডিওটা পাস করে রাখি, যাতে ভিডিওটা লেন্দি না হয়। মানটা জানার পর আমি মানটা তোদেরকে জানিয়ে দিচ্ছি কত হয়। ঠিক আছে, তো কত হয় এটা মানটা জানা যাওয়ার পর, তার মানে এগুলো তোরা একটু ডিটেলসে করবি, ডিটেলসে মানে সবগুলো লাইন হিসেবে করবি, লাইন বাই লাইন করবি। আমি তো শর্টকাট এখন করে ফেলছি, কারণ আমি অলরেডি লাইন বাই লাইন করে অনেকবার বুঝিয়ে দিয়ে আসছি। তারপর হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বামা সিরিজের জন্য সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কত হবে। ঠিক আছে, আচ্ছা, তরঙ্গ সংখ্যা মানে কি মিউ বার না, এগুলো কত ক্লাসে বলে আসছি। এবারও ক্লাসের শুরুতে আমরা তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ হওয়ার সত্য কি এটা পড়ে আসি। মিউ বার কখন ম্যাক্স হয়, মিউ বার ম্যাক্স হওয়ার সত্য, মিউ বার ম্যাক্স হওয়ার সত্য হচ্ছে যে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা বের করতে বলছে। মিউ বার ম্যাক্স হওয়ার সত্য হচ্ছে যখন n হাইটা ইনফিনিটি হবে, যখন n হাইটা ইনফিনিটি হবে তখন হচ্ছে মিউ বার ম্যাক্স পাবো। আর বামা সিরিজের ক্ষেত্রে, বামা সিরিজ মানে কি, nl 2ই হবে, মানে n লো, মানে বুঝছো তো, কারণ কেন লাইমেন বামান, লাইমেনের পর বামান আসে, লাইমেন যদি n লো 1 হয় তাহলে বামানের 2 হয়, তারপর পার্সিয়ান 3 হয়, তারপর ব্র্যাকেট 4 হয়, তারপর ফান্ড 5 হয়। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে যখন আরো ম্যাথ করবে তখন আরো ক্লিয়ার হতে থাকবে। ঠিক আছে, যেহেতু এটা 2 তার মানে বামা সিরিজে n লো 2 হয়। এগুলো কিন্তু গত ক্লাসে বুঝিয়ে দিয়ে আসছি আমি, যে বামা সিরিজ লাইমেন সিরিজ এগুলো। ঠিক আছে, তাহলে আমরা এখন এখানে মিউ বার ম্যাক্স কি পাবো, মিউ বার ম্যাক্স পাবো যে মিউ বার ম্যাক্স মানে কি,
1/λ মিনিমাম না, 1/λ মিনিমাম, ঠিক আছে। 1/λ মিনিমাম সমান আমরা কি জানি, RH 1/nl স্কয়ার মাইনাস 1/n হাই স্কয়ার, ঠিক আছে। যেহেতু এখানে ইনফিনিট ইউজ হয়েছে, মানে ইনফিনিট ইউজ হয়েছে, তাই অঙ্কটা আমি নিজে করে দিচ্ছি, ঠিক আছে। 1.0967 into 10 to the power 7, এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবকের মান। 1/nl স্কয়ার মানে 2 স্কয়ার মাইনাস 1/ইনফিনিটি স্কয়ার, ইনফিনিটি স্কয়ার মানে কি, ইনফিনিটি তো, মানে ইনফিনিট মানে তো অসীম, তাহলে 1.0967 into 10 to the power 7 থাকলো। তাহলে এখন কি হবে, 1/4 মাইনাস 0, কেন মাইনাস 0, কারণ ইনফিনিটি দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে এটা 0 আসে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে কত আসে, তাহলে এটার মান আসে যে 2.74195 into 10 to the power 6 মিটার ইনভার্স 1, ঠিক আছে। মিটার ইনভার্স 1, যেহেতু মিউ বারের একক মিটার ইনভার্স 1, একটু আগে বুঝে যাচ্ছি কেন। তাহলে এটাই আমাদের মান, এই মানটা হচ্ছে যে 1/λ মিনিমামের মান, আর 1/λ মিনিমামের মানেই তো মানে মিউ বারের ম্যাক্স, তার মানে মিউ বারের ম্যাক্স সমান হচ্ছে এটা, ঠিক আছে। কারণ আমাদের মিউ বারের কোনো সরাসরি সূত্র নেই, আমাদের 1/λ সূত্র আছে, আর 1/λ কে আমরা মিউ বারই বলি, ঠিক আছে। তো 1/λ সমান আমরা রিডবার্গ ধ্রুবক এটা বলি। এটা কিন্তু আবার ল্যামডার মান আসে না, কারণ ল্যামডার মান আনতে গেলে ল্যামডা মিনিমাম সমান কত এটা যদি বের করতে, তখন ল্যামডা মিনিমামটা উপরে চলে আসবে, ওয়ানটা নিচে আসবে, তাহলে এটা উপরে, এটা যখন নিচে চলে আসবে তখন ওয়ানটা উপরে চলে আসবে, 1 ডিভাইডেড বাই এটা হয়ে গেলে তখন এটা ল্যামডা মিনিমাম মান বেরোতো। এখন যেহেতু 1/λ মিনিমাম আকারে আছে, তার মানে এটা মিউ বার মান, ঠিক আছে। তাহলে এটাই আমাদের আনসার। তাহলে তখন তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ পাওয়া যাবে, এটাও বের হয়ে গেল, ঠিক আছে। ওকে, তাহলে আজকের এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট অঙ্ক। লাস্ট অঙ্কটা এটা তোরাই করবি, ঠিক আছে, এটা আমি করে দিব না, এটা হচ্ছে হোমওয়ার্ক। এটা কি দেখতেছে, হোমওয়ার্ক, কারণ নিজের প্র্যাকটিস না করলে হবে না। এটা SW, ঠিক আছে। SW কেমনে, আমি যদি বলি আমাদের কি কি বের করতে বলছে, বর্ণালী বের করতে বলছে, তরঙ্গ সংখ্যা বের করতে বলছে, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। প্রথম প্রশ্নটা কি, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন চতুর্থ মানে 4 নম্বর শক্তি স্তর থেকে 2 নম্বর শক্তি স্তরে আসছে, তাহলে বর্ণালীটা কি হবে, তরঙ্গ সংখ্যা কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে। প্রথমে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারলে, তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা না, আমি যদি দেখি তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা, তো ল্যামডা বের করতে পারলে আমরা তরঙ্গ সংখ্যা বের করতে পারবো, কারণ তরঙ্গ সংখ্যা হচ্ছে 1/λ, ঠিক আছে। এতক্ষণ ল্যামডা বের করে আমি শিখিয়ে দিচ্ছি 1/λ। বর্ণালী কি হবে, বর্ণালী মানে কালার কি হবে, তো আমরা তরঙ্গ দৈর্ঘ্যের যে মানটা আসছে এটাকে আমরা ন্যানোমিটারে নিয়ে যাবো, কোথায় নিয়ে যাবো, ন্যানোমিটার এককে নিয়ে যাবো। তো ন্যানোমিটার এককে নিয়ে গেলে, হ্যাঁ, কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার, এটা আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি দৃশ্যমান আলোর, হ্যাঁ, ওখান থেকে যে ন্যানোমিটারের মধ্যে পড়ে ওই ন্যানোমিটার হচ্ছে ওটা বর্ণালী। তারপর কি বলছে, হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন প্যাসেঞ্জ সিরিজ হতে বামা সিরিজে আসে, প্যাসেঞ্জ সিরিজ হতে বামা সিরিজে আসে। প্যাসেঞ্জ সিরিজ মানে কি, প্যাসেঞ্জ সিরিজ মানে হচ্ছে n লো সমান হচ্ছে যে 3, আর বামা সিরিজে n লো সমান হচ্ছে 2, হ্যাঁ, তার মানে আলটিমেটলি কি বুঝেছে, 3 থেকে 2 তে আসছে। এখন 3 থেকে 2 তে গেলে এখন তরঙ্গ দৈর্ঘ্য কত হয়, তরঙ্গ সংখ্যা কি হয়, বর্ণালী কি হয়, এগুলো আবার বের করবি, ঠিক আছে। তো বামা সিরিজের সেকেন্ড লাইনে বর্ণালীতে রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত, হ্যাঁ, বামা সিরিজের সেকেন্ড লাইনে তরঙ্গ দৈর্ঘ্য, ওকে, সেকেন্ড লাইন। তাহলে আমি যদি 3 নাম্বারটা কথা বলি, 3 নাম্বারটা একটু আমি দেখাই দিই, কারণ এটা নিয়ে একটু ম্যাথ কম করা হয়েছে। লাইন নাম্বার ইজ ইকুয়াল কত, লাইন নাম্বার ইজ ইকুয়াল NH মাইনাস n লো, তাহলে লাইন নাম্বার কত দিয়েছে, লাইন নাম্বার হচ্ছে 2, তাহলে NH মাইনাস n লো কত হবে, যেহেতু কি বলছে বামা সিরিজ, বামা সিরিজে n লো 2, ঠিক আছে, 2 মাইনাস 2, তাহলে n হাই কত হয়ে যায়, তাহলে 2 মাইনাস 2 কেন হবে, যখন 2 টাকে ওই পাশে পাঠাবো n হাই সমান হবে কত, 2 টাকে ওই পাশে পাঠালে সমান চিহ্ন ওই পাশে পাঠালে প্লাস হয়ে যাবে না, তাহলে 4 হয়ে যাবে, তার মানে n হাই সমান 4, n লো সমান 2, তাহলে এখন 4 থেকে 2 তে গেছে, আমাদেরকে কি বলছে, তরঙ্গ দৈর্ঘ্য কত হিসাব করো, বিকিরণের বর্ণ কি হবে হিসাব করো, মানে সবগুলো প্রশ্ন সেমই, জাস্ট এক কক্ষপথ সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে, এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে গেছে, এই নাম্বারটা চেঞ্জ করে দিয়েছে। তাই এগুলো হচ্ছে আমাদের কি, এইগুলো হচ্ছে আমাদের হোমওয়ার্ক, ঠিক আছে, এগুলো নিজেরা করবি, এতক্ষণ যা অঙ্ক করে আসছি এগুলোর উপরে। তাহলে আজকে এতটুকুই, নেক্সট ক্লাসে দেখা হবে।